আচ্ছা ঠিক আছে, ওকে 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 ওকে, লাইভও স্টার্ট হয়ে যাচ্ছে। তো আমরা লাস্ট ক্লাসে হচ্ছে চ্যাপ্টার 3 পর্যন্ত ম্যাথ সলভ করছিলাম। আমাদের চ্যাপ্টার 3 তে যে সকল ম্যাথ ছিল আমরা মোটামুটি সে সকল ম্যাথ সলভ করছিলাম, আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে সকল ম্যাথ ছিল আর কি। তো আজকে হচ্ছে আমরা চ্যাপ্টার 3 পরবর্তী যে ম্যাথগুলো আছে পরবর্তী ম্যাথগুলো সলভ করব। তো জাস্ট একটা মিনিট দাঁড়াও। ওকে ঠিক আছে। তো দেখো এখন আমরা পরবর্তী চ্যাপ্টার ম্যাথগুলো দেখি। আচ্ছা, আমাদের পরবর্তী চ্যাপ্টার বলতে কি চ্যাপ্টার 4, তাই না? আমাদের চ্যাপ্টার 4-এ কিছু ম্যাথ আছে। বাট তোমাদের সেই ম্যাথগুলো করতে হবে কিনা আমি জাস্ট একটু দেখে নেই। চ্যাপ্টার 4-এ, হ্যাঁ চ্যাপ্টার 4-এ হচ্ছে আমাদের একটা ম্যাথ আছে, যে ম্যাথটা হচ্ছে আমাদের একটু সলভ করতে হবে আর কি। নট অনলি একটা ম্যাথ, আমাদের চ্যাপ্টার 4-এ ভালোই ম্যাথ সলভ করতে হবে। তবে হচ্ছে আমাদের চ্যাপ্টার 5 যে আছে, আমাদের চ্যাপ্টার 5-এ ম্যাথ সলভ করতে হবে না আর কি। চ্যাপ্টার 5-এ আমাদের ম্যাথ সলভ করতে হবে না, বাট চ্যাপ্টার 4-এ যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো সলভ করতে হবে আর কি, ঠিক আছে? তো চ্যাপ্টার 4-এ হক প্রকাশনের উদাহরণ যে 1 নাম্বার আছে, এটা তোমাদের সাজেশন বইয়েও আছে আর কি। তো হক প্রকাশনের উদাহরণ 1 নাম্বারটা দেখো, এটা তোমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, তো এখানে উদাহরণ 1 নম্বরে কি বলছে আসলে দেখো। উদাহরণ 1 নম্বরে কি বলছে? উদাহরণ 1 নম্বরে বলছে যে একটি কয়েলের রেজিস্ট্যান্স 5 ওহম এবং ইন্ডাকট্যান্স 100 মিলি হেনরি। একটি কয়েলের রেজিস্ট্যান্স 5 ওহম এবং ইন্ডাকট্যান্স 100 মিলি হেনরি। এর সাথে সিরিজে 50 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটর সংযুক্ত করে 200 ভোল্ট সরবরাহের সাথে সংযোগ করা হলো। ওকে, 200 ভোল্ট সরবরাহের সাথে কি করা হলো? সংযোগ করা হলো আর কি। আচ্ছা, এখন বুঝলাম এই প্রশ্নটা থেকে আমাদের অ্যাকচুয়ালি কি কি বের করতে বলছে দেখো। দাঁড়াও আমি জাস্ট কালিটা করে নেই। আচ্ছা, তাহলে আমাদের বের করতে বলছে কি কি? আমাদের বের করতে বলছে 1 নম্বরে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে কি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। 2 নম্বরে যেটা বের করতে বলছে রেজোন্যান্ট কারেন্ট। 3 নম্বরে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে কি কিউ ফ্যাক্টর। 4 নম্বরে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে কি ব্যান্ডউইথ ফ্রিকোয়েন্সি। এবং 5 নম্বরে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে কি রেজোন্যান্স অবস্থায় ক্যাপাসিটরের আরআরইতে ভোল্টেজ। তাহলে রেজোন্যান্স
অবস্থায় ক্যাপাসিটর এর আড়াআড়িতে ভোল্টেজ। রেজোন্যান্স অবস্থায় ক্যাপাসিটরের কি আড়াআড়িতে ভোল্টেজ, এটা বেসিক্যালি আমাদের বের করতে বলছে। তো এই কয়েকটা জিনিস বের করতে বলছে। তাহলে দেখো যে এখানে কি বলছে, এখানে বলছে যে একটি কয়েলের রেজিস্ট্যান্স 5 ওহম, ইন্ডাকট্যান্স 100 মিলি হেনরি, এর সাথে সিরিজে 50 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটর সংযুক্ত করা হয়েছে। তার মানে আমরা কি বুঝতেছি, এটা একটা সিরিজ সার্কিট, তাই না? রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিটর কিসে আছে? সিরিজে সংযুক্ত আছে। তার মানে এটা হচ্ছে একটা আরএলসি সিরিজ সার্কিট। তার মানে এখানে আমার যেই ভ্যালুগুলো বের করতে বলছে সেই ভ্যালুগুলো আমরা কার সাপেক্ষে বের করব? এই ভ্যালুগুলো আমরা আরএলসি সিরিজ রেজোন্যান্স সার্কিটের ক্ষেত্রে বের করব, তাই না? এই ব্যাপারটা তো আমরা অন্তত বুঝতে পারছি। তো এদিক থেকে দেখো একটু, প্রথমে আমাদের কি বের করতে বলছে? প্রথমে আমাদের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বের করতে বলছে। তাহলে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে যদি বলি, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বের করার ফর্মুলা কি? 1/2π√LC। আমাদের সিরিজ রেজোন্যান্সের ক্ষেত্রে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বের করার সূত্র হচ্ছে 1/2π√LC। আমরা এই সূত্রটা দিয়ে কি করতে পারবো? অনায়াসে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বের করে ফেলতে পারবো আর কি। ওকে, তাহলে এখানে এল এবং সি এর মান তো দেওয়াই আছে, তেমন কিছুই করতে হচ্ছে না, জাস্ট মান বসাবার ক্যালকুলেশন করবো তাহলেই ওকে। এর বাইরে কিন্তু আর কিছুই নাই এখানে, রাইট? আচ্ছা, তা এরপরে যদি আমরা দেখি যে আমাদের কি বের করতে বলছে? রেজোন্যান্ট কারেন্ট বের করতে বলছে, তাই না? এরপরে হচ্ছে আমাদের কি বের করতে বলছে? রেজোন্যান্ট কারেন্ট। তো তোমাকে মাথায় রাখতে হবে ওই কারেন্ট বের করার সূত্র হচ্ছে একটাই, যে আই নটতে কি বোঝাচ্ছে? রেজোন্যান্ট বোঝাচ্ছে। তো আই নট ডিভাইডেড বাই হচ্ছে কি V/R। আই নট ইজ ইকুয়াল কি V/R। আমরা এই সূত্র দিয়ে কি করতে পারবো? রেজোন্যান্ট যে কারেন্ট আছে সেই রেজোন্যান্ট কারেন্টটা সহজে বের করে ফেলতে পারবো। এরপরে দেখো এখানে কি বের করতে বলছে? এখানে মূলত আমাদের বের করতে বলছে কিউ ফ্যাক্টর। এখানে বের করতে বলছে কি? এখানে মূলত আমাদের বের করতে বলছে কিউ ফ্যাক্টর। তো আমাদের এই কিউ ফ্যাক্টর বের করার কি আছে? একটা ফর্মুলা আছে। আমাদের কিউ ফ্যাক্টর বের করার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে বেসিক্যালি কি? যে 1/r√L/C। আমাদের এই যে কিউ ফ্যাক্টর যেটা আছে, আমি ফর্মুলাগুলো আগে লিখে নিচ্ছি, সেটা হচ্ছে কি 1/r রুট ওভার অফ হচ্ছে কি L/C। আমরা এই সূত্র দিয়ে কি করতে পারবো? এই সূত্র দিয়ে আমরা কিউ ফ্যাক্টরের মানটা বের করতে পারবো। তাহলে এটা কিসের সূত্র? এটা হচ্ছে কিউ ফ্যাক্টরের ভ্যালু বের করার সূত্র আর কি। হ্যাঁ, এরপরে দেখো আমাদের ব্যান্ডউইথ ফ্রিকোয়েন্সি বের করতে বলছে। তো ব্যান্ডউইথ ফ্রিকোয়েন্সি হচ্ছে কোনটা? ব্যান্ডউইথ ফ্রিকোয়েন্সি যেটা, সেই ব্যান্ডউইথ বের করার সূত্র হচ্ছে R/2πL। ব্যান্ডউইথ ফ্রিকোয়েন্সি বের করার সূত্র কি? R/2πL। ব্যান্ডউইথ ফ্রিকোয়েন্সি বের করার সূত্র কি? R/2πL। ব্যান্ডউইথ বের করার সূত্র হচ্ছে কি? R/2πL। আমরা এই সূত্র দিয়ে কি ব্যান্ডউইথের যে মানটা আছে সেই ব্যান্ডউইথের মানটা আমরা বের করে ফেলতে পারি আর কি। এরপরে দেখো আমাদের কি বের করতে বলছে? রেজোন্যান্স অবস্থায় ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজ। এটা হচ্ছে ব্যান্ডউইথের সূত্র। তাহলে রেজোন্যান্স অবস্থায় কি বলছে? ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজ। তাহলে দেখো আমাদের রেজোন্যান্স অবস্থায় ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজটা কি হবে? রেজোন্যান্স অবস্থায় ক্যাপাসিটর বা যে কোনো কিছুর ক্ষেত্রে, ইন্ডাকটেন্সের ক্ষেত্রে হোক, ক্যাপাসিটরের ক্ষেত্রে হোক, আমরা সূত্র একটাই জানবো, সেটা হচ্ছে কি IXC। তো এখানে যেহেতু আমাদের রেজোন্যান্সের মানে অবস্থায় বলছে, তো যার কারণে এখানে জাস্ট কারেন্টটা কি হবে? রেজোন্যান্ট কারেন্ট হবে। এর বাহিরে আসলে আর কিচ্ছু নাই, এর বাহিরে আর কোনো ফর্মুলা নাই। এখন এই অধ্যায়টা থেকে আরও যে টাইপের ফর্মুলা হইতে পারে, যেমন নর্মালি দেখো যে এর পরে তোমাদের আরেক টাইপের কোয়েশ্চেন হতে পারে, যেমন হচ্ছে তোমার কি বের করতে বলে? হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি বের করো। হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি কি বের করতে বলতে পারে? হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি বের করো। হ্যাঁ, হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি কি করো? হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি নির্ণয় করো। হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি বের করতে বলতে পারে যে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি কি করো? হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি মূলত নির্ণয় করো। এর বাহিরে আসলে এই অধ্যায় থেকে কি হয় না, এর বাহিরে আসলে এই অধ্যায়টা থেকে সেরকম কোনো প্রশ্ন পাবা না আর কি। ঠিক আছে, এর বাহিরে এই অধ্যায়টা থেকে এর বাহিরে আসলে কোনো প্রকার প্রশ্ন আসে না। ঠিক আছে, তাহলে চলো আমরা ম্যাথগুলো সলভ করে ফেলি। তো এখানে আমাদের সর্বপ্রথম কি কি দেওয়া আছে আমরা একটু দেখি। যে এখানে আমাদের দেওয়া আছে, দেখো এখানে আমাদের দেওয়া আছে রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া আছে, সেটা হচ্ছে 5 ওহম, রাইট? এরপরে দেখো আমাদের এল এর মান দেওয়া আছে, ইন্ডাকটেন্সের মান দেওয়া আছে 100 মিলি হেনরি। তাহলে এই যে দেখো 100 মিলি হেনরি। এরপরে দেখো আমাদের সিরিজে 50 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটর সংযুক্ত করা হয়েছে। তাহলে আমাদের ক্যাপাসিটরের মান দেওয়া আছে 50 মাইক্রোফ্যারাড। তার আগে এটা একটু ভাঙ্গায় নেই, 100 ইন্টু মিলির মান কত? 10⁻⁻3, তার মানে হেনরি। তাহলে আমাদের ক্যাপাসিটরের মান দেওয়া আছে কত? 50 মাইক্রোফ্যারাড। তাহলে 50 ইন্টু 10⁻⁶ ফ্যারাড, তাই না? কারণ আমাদের মাইক্রোর ভ্যালু হচ্ছে 10⁻⁶, সেটা জাস্ট বসাই দিলাম।
এরপরে আর কি আছে দেখো, সংযুক্ত করে 200 ভোল্ট সরবরাহের সাথে সংযোগ করা হলো। তাহলে আমাদের এখানে সাপ্লাই ভোল্টেজ ভি এর ভ্যালু দেওয়া আছে কত, ভি এর ভ্যালু দেওয়া আছে মূলত 200 ভোল্ট, রাইট। এরপরে দেখো যে আমাদের বের করতে বলছে কি, প্রথমেই বের করতে বলছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। তাহলে দেখো রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বের করার সূত্র কি, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বের করার সূত্র হচ্ছে 1/2 পাই রুট ওভার অফ হচ্ছে কি, রুট ওভার অফ এলসি, 1/2 রুট ওভার অফ এলসি। এখন জাস্ট আমরা এখানে কি করব, মানগুলো বসাই দেব। তাহলে 1/2 ইনটু পাই এর মান 3.1416 রুট ওভার অফ এখানে আছে কি এলসি। তাহলে আমাদের এল এর ভ্যালু কি আছে 100 ইনটু 10 টু দি পাওয়ার ইনভার্স 3, এরপরে হচ্ছে কি এল ইনটু সি। তাহলে সি এর ভ্যালু কত আছে, সি এর ভ্যালু আছে 50 ইনটু 10 টু দি পাওয়ার হচ্ছে কি ইনভার্স 6। ওকে, তাহলে এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো তো আলটিমেটলি আমাদের ভ্যালু কি আসে। আমরা জাস্ট কি করলাম, মানগুলো বসাই দিলাম। 2 পাই এর মান বসাই দিলাম, রুট দিলাম, এরপরে এল এর মান বসাই দিলাম, ইনটু সি এর মানটা বসাই দিলাম। এখন জাস্ট ক্যালকুলেটরে কি করবা, ক্যালকুলেশন করবা। দেখো তো ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে ভ্যালু কত আসে। আমার মনে হয় 71.17 আসবে, 17 হার্টজ। আমাদের রেজোনেন্স ফ্রিকোয়েন্সির একক কি, রেজোনেন্স ফ্রিকোয়েন্সির একক হচ্ছে হার্টজ। ওকে, তাহলে এই যে দেখো আমরা অলরেডি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মূলত বের করে ফেলছি। এরপরে কি আছে, রেজোনেন্ট কারেন্ট। তো রেজোনেন্ট কারেন্টটা হচ্ছে কি আই নট। তাহলে আই নট ইজ ইকুয়াল হচ্ছে কি ভি বাই আর, আই নট ইজ ইকুয়াল কি ভি বাই আর। ঠিক আছে, তো কেন ভি বাই আর প্রশ্ন করতে পারো যে ভাইয়া এটা তো হচ্ছে এসি সার্কিট, এসি সার্কিটের ক্ষেত্রে নর্মালি তো আমরা ভি বাই জেড দেখি, এখানে কেন ভি বাই আর? আমরা কি ভুলে গেছি যে আমাদের রেজোনেন্স সার্কিটের জেড এবং আর বেসিক্যালি সমান। তো যেহেতু এখানে আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া আছে, এখানে আমরা কারেন্টের মানটা অলওয়েজ আই নট ইজ ইকুয়াল ভি বাই আর দ্বারা কি করতে পারি, এসি রেজোনেন্স সার্কিটে মানে আরএলসি সিরিজ রেজোনেন্স সার্কিটে বের করে ফেলতে পারি আর কি। ঠিক আছে, তো এখন এখানে দেখো জাস্ট মানটা বসায় দাও। তাহলে আমাদের ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 200 ডিভাইডেড বাই আর, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে বেসিক্যালি 5 দেওয়া আছে। তাহলে 200 কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে আলটিমেটলি আমাদের ভ্যালু কত আসতেছে 40। তাহলে এই যে দেখো 40 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে আমরা আই নটের মানও কিন্তু আলটিমেটলি পেয়ে গেছি। তাহলে রেজোনেন্ট কারেন্ট আমাদের বের করা শেষ। এরপর হচ্ছে কি কিউ ফ্যাক্টর। তাহলে যে দেখো কিউ ফ্যাক্টর, তাহলে আমাদের কিউ ফ্যাক্টর বের করার সূত্রটা কি, আমাদের কিউ ফ্যাক্টর বের করার সূত্র হচ্ছে, কিউ ফ্যাক্টর বের করার সূত্র হচ্ছে 1/r রুট ওভার অফ হচ্ছে কি এল বাই সি। জাস্ট আমরা কি করব, মান বসাই দেব। 1/r, আর এর ভ্যালু কত দেওয়া আছে 5। তাহলে 1/5 রুট ওভার অফ হচ্ছে কি এল, এল এর মান কত, এল এর মান হচ্ছে দেখো 100 ইনটু 10 টু দি পাওয়ার ইনভার্স 3, তাই না? তাহলে আমরা বসাই দেই 100 ইনটু 10 টু দি পাওয়ার ইনভার্স 3 ডিভাইডেড বাই সি, সি এর মান কত 50 ইনটু 10 টু দি পাওয়ার ইনভার্স 6, তাহলে 50 ইনটু 10 টু দি পাওয়ার ইনভার্স 6। জাস্ট আমরা এখন এটাকে কি করব, ক্যালকুলেশন করব। তো তোমরা একটু ক্যালকুলেশনগুলো করে নিও, আমি ক্যালকুলেশনটা করতেছি না, আমি বইয়ের যেটা আছে সেটাই উঠাই দিচ্ছি। এখন বইয়ে অনেক সময় দেখা যায় ভুল থাকে, আমারটার সাথে যদি কারোটা না মিলে একটু দুইবার করবা, দুইবার করার পরে যদি না মিলে তাহলে বুঝবা যে আমার এটা ভুল আছে, বইয়েরটা মানে তোমাদের ক্যালকুলেশন করে যেটা বের হবে সেটাই সঠিক আর কি। হ্যাঁ, তো আমার হাতে ক্যালকুলেটর নাই, এই জন্য ক্যালকুলেটর দিয়ে দেখাইতে পারতেছি না, তারপর হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করতেছি। দাঁড়াও, খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আচ্ছা, তাহলে এখানে দেখো 1/5 ইন্টু রুট ওভার অফ কি আছে উপরে 100 ইন্টু 10 টু দি পাওয়ার কি আছে 100 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 3 ডিভাইডেড বাই 50 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 6। তাহলে আমাদের ভ্যালু আসতেছে 8.944, 8.944, তার মানে 8.94। তাহলে এই যে দেখো 8.94, আমরা হচ্ছে কিউ ফ্যাক্টরের মান কিন্তু পেয়ে গেছি। তো কিউ ফ্যাক্টরের মান পাইছি, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এরপরে আমাদের আর কিসের মান বের করতে বলছে বলো? এরপর আমাদের বের করতে বলছিল ব্যান্ডউইথ ফ্রিকোয়েন্সির মান, তাই না? তাহলে আমাদের ব্যান্ডউইথ ফ্রিকোয়েন্সির মান বের করার ফর্মুলা কি? আমাদের ব্যান্ডউইথের মান বের করার ফর্মুলা হচ্ছে r ডিভাইডেড বাই 2πl, r ডিভাইডেড বাই কি 2πl। ওকে, তো এখন জাস্ট এখানে মানটা বসায় দাও। তাহলে আমাদের r এর ভ্যালু 5 ডিভাইডেড বাই 2 ইনটু পাই এর মান 3.1416, এরপরে ইনটু দেখো l, l এর ভ্যালু কত এখানে দেওয়া আছে 100 ইনটু 10 টু দি পাওয়ার ইনভার্স 3। আমরা জাস্ট মানটা বসাই দিলাম। এখন এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে দেখবা যে ব্যান্ডউইথের মানটা বের হয়ে আসবে, সেটা হচ্ছে 7.96 হার্টজ। ওকে, তাহলে যে দেখো আমাদের ব্যান্ডউইথের মানটা কিন্তু আমরা বের করে ফেলছি। এরপরে কিসের মান বের করতে হবে? রেজোনেন্স অবস্থায় ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজ।
তাহলে রেজোনেন্স অবস্থায় ক্যাপাসিটর আরআরএতে ভোল্টেজ বের করতে হলে আমাদের ফর্মুলা কি আই নট এক্সসি। তাহলে আমাদের এক্সসি এর মানটা আগে বের করে নিতে হবে। তাহলে চলো আমরা এখন এক্সসি এর মানটা আগে বের করে ফেলি আর কি। তাহলে আমরা এক্সসি এর মানটা আগে বের করে ফেলি আর কি। হ্যাঁ দেখো এক্সসি, তাহলে সুতরাং এক্সসি সমান আমরা কি জানি 1/2πfc, তাই তো? এটাই তো ফর্মুলা জানি। তো এখন দেখো 1/2 ইন্টু পাই এর মান কত 3.1416 ইন্টু এখানে এফ ফ্রিকোয়েন্সি। এখন কথা হচ্ছে এইখানে আমি আসলে এক্সসি এর মানটা বের করার সময় কোন ফ্রিকোয়েন্সিটা এখানে আসলে বসাবো, এক্সসি এর মানটা বের করার সময় কোন ফ্রিকোয়েন্সিটা বসাবো বলো দেখি। এখানে যে আমি ফ্রিকোয়েন্সিটা বের করব, যেহেতু আমার এটা রেজোনেন্স সার্কিট, এখানে আমি কাজ করতেছি, তাহলে এইখানে ফ্রিকোয়েন্সিটা বসানোর সময় আমার এখানে নর্মালি ফ্রিকোয়েন্সি দেওয়া নাই। হ্যাঁ, তাহলে আমি কি এখানে রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা বসাবো? আমি কি এখানে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বসায় কাজ করব? হ্যাঁ, এখানে আমার কি করতে হবে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বসিয়ে কাজ করতে হবে। কারণ কি? কারণ আমি রেজোনেন্স অবস্থায় ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স বের করতেছি। এইটা কিন্তু অনেকেই ভুল করে, এটা কিন্তু অনেক স্টুডেন্ট এটা ভুল করে। আমি বারবার বলে দিচ্ছি যে আমাদের এটা সিরিজ রেজোনেন্স সার্কিট, সিরিজ রেজোনেন্স সার্কিটে আমার রেজোনেন্স অবস্থায় ক্যাপাসিটরের আরআরএতে ভোল্টেজ বের করতে বলছে। কাজেই রেজোনেন্স অবস্থায় ক্যাপাসিটরের আরআরএতে ভোল্টেজ বের করার জন্য আমার রেজোনেন্স অবস্থায় ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স দরকার। তো রেজোনেন্স অবস্থায় ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স বের করতে হলে এখানে যে ফ্রিকোয়েন্সিটা আছে এই ফ্রিকোয়েন্সিটা অবশ্যই আমার রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বসাইতে হবে। তাহলে আমরা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এখানে কত পাইছি 71.17। তাহলে এই যে দেখো 71.17 ইন্টু এখানে কি আছে সি। তাহলে সি এর মান কত? সি এর মান দেওয়া আছে 50 × 10⁻⁻⁶। তো এখানে জাস্ট মানটা বসাই দাও 50 × 10⁻⁶। ওকে, তো এখন জাস্ট এটাকে ক্যালকুলেশন করো, তাহলে দেখবা যে এক্স এর মানটা পেয়ে যাবা, অর্থাৎ 44.72 ওহম। তাহলে এই যে দেখো আমরা এক্স এর ভ্যালুটা কিন্তু আলটিমেটলি পেয়ে গেছি। তো যেহেতু এক্স এর মানটা পাইছি, ব্যান্ডউইথও পাইছি, হ্যাঁ আমরা হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সও পাইছি, আমরা সবই পাইছি। তাহলে এখন আমরা সহজেই কি ক্যাপাসিটরের আরআরএতে যে ভোল্টেজ সেটা মূলত বের করতে পারবো। তাহলে সেটাকে ধরি ভিসি। তাহলে ভিসি সমান হচ্ছে কি আই নট এক্সসি। তাহলে এখানে আমাদের আই নটের ভ্যালু কত? আই নটের ভ্যালু আমরা কত পাইছি, মানে রেজোনেন্স কারেন্টের ভ্যালু কত 40। তাহলে দেখো 40 ইন্টু এক্সসি এর মান কত পাইছি 44.72। তো দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে আলটিমেটলি আমাদের ভ্যালু আসতেছে 1788.8, 1788.8 ভোল্ট। তাহলে যে দেখো আমরা ক্যাপাসিটরের আরআরএতে ভোল্টেজটা কিন্তু পেয়ে গেছি। তাহলে ক্যাপাসিটরের আরআরএতে ভোল্টেজ পেয়ে গেছি। এরপর হচ্ছে আমাদের কি বের করতে বলছে দেখো, এরপর আমাদের বের করতে বলছে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি, তো হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি কোনটা? আমরা নর্মালি ব্যান্ডউইথের ক্ষেত্রে কি জানি, আমরা নর্মালি ব্যান্ডউইথের ক্ষেত্রে জানি আপার কাট অফ ফ্রিকোয়েন্সি এবং লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সির মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যকে মূলত আমাদের ব্যান্ডউইথ বলা হয়, তাই না? আমরা কিন্তু গত ক্লাসে এটা জানছি, আপার কাট অফ ফ্রিকোয়েন্সি এবং লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সির মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যকে কি বলা হয়? সেই পার্থক্যকে মূলত ব্যান্ডউইথ বলা হয়। তো তার মানে ব্যান্ডউইথ সমান হচ্ছে কি f2 - f1। তো এখন এই যে f2 এবং f1 এগুলোকে মূলত বলা হয় হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। তার মানে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি বলতে আমার f2 এর মান বের করতে হবে এবং পাশাপাশি হচ্ছে আমার কি f1 এর মানটা বের করতে হবে, f2 এর মান বের করতে হবে এবং f1 এর মানটা বের করতে হবে। তাহলে দেখো এটা বের করার আসলে ফর্মুলাটা কি। তো তোমার এই হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে তোমার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে তোমার f1 যেটা আছে, f1 এর মান বের করার সূত্র হচ্ছে, যার সূত্রটা মাথায় রাখবা, f0 - 4/2πl, f0 - 4/ হচ্ছে কি 2πl। ওকে, এই সূত্রটা মাথায় রাখতে হবে। f0 - 4 আবার বলতেছি r/2πl, f0 - r/2πl। এখন এখানে জাস্ট তুমি কি করবা, মান বসাবা। তাহলে মান বসাও। তাহলে উপরে এখানে আছে f0 মানে হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, কত পাইছি 71.17, মান বসাও 71.17 মাইনাস এখানে আছে কি r এর ভ্যালু কত দেওয়া আছে 5। তাহলে দেখো 5 / 2πl, পাই এর মান 3.1416 ইনটু হচ্ছে l এর ভ্যালু কত, l হচ্ছে ইন্ডাকটেন্স, সো আমাদের l এর ভ্যালু কত 100 × 10⁻⁻3, 100 × 10⁻⁻3। এখন এটা জাস্ট ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে দেখবা যে একটা মান চলে আসবে। দেখো তো কত আসে। আচ্ছা, ফেসবুক লাইভে যদি কেউ ক্লাসটা করে থাকো একটু আমাকে কষ্ট করে জানাই তো ভাই, যে সবকিছু ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, সবকিছু ঠিকঠাক মতো
শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা। 6 জন ক্লাস করতেছো লাইভে, গ্রুপে, বাকিরা মিটে। তো একটু কষ্ট করে জানাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। কত আসতেছে এখানে? 63.21, তাই তো? তাহলে 63.21। এই যে দেখো আমরা হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি কিন্তু পেয়ে গেছি। তো ফ্রিকোয়েন্সির একক তো হার্টজ, জাস্ট দিয়ে দিবা। তাহলে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি পেয়ে গেছি। এরপরে হচ্ছে আমাদের কি আছে? হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিতে একটা পাইছি, হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি কিন্তু দুইটা, একটা হচ্ছে f1 আর একটা হচ্ছে f2, রাইট? তাহলে আমরা f1 এর মান পাইছি, এখন জাস্ট আমাদের f2 এর মানটা দরকার। তাহলে f2 সমান সমান কি? সেম সূত্র, কোনো পরিবর্তন নাই, জাস্ট f2 এর ক্ষেত্রে মাইনাস হয়ে যাবে প্লাস। তাহলে f0 প্লাস r ডিভাইডেড বাই হচ্ছে কি 2πl। f0 প্লাস হচ্ছে কি r ডিভাইডেড বাই a। আমার মনে হয় একটু ভুল হয়েছে রে, আমার মনে হয় একটু ভুল হয়েছে। তোমার এখানে r ডিভাইডেড বাই 2πl হবে না, সরি, r ডিভাইডেড বাই 4πl। r ডিভাইডেড বাই 2πl তো তোমার টোটাল ব্যান্ডউইথ বের করার সূত্র, এখানে হবে 4πl। সরি সরি সরি, একটু মিস্টেক হয়ে গেছে, সরি একটু মিস্টেক হয়ে গেছে, 4πl হবে। 4 দ্বারা গুণ করো, দেখো তো কি আসতেছে। 2πl হবে না, সরি সরি সরি, এখানে হবে 4πl। তো এখন জাস্ট মানটা বসায় দাও। f0 এর মান হচ্ছে 71.17 প্লাস r এর ভ্যালু হচ্ছে 5 ডিভাইডেড বাই 4 ইন্টু পাই এর ভ্যালু কত 3.1416 ইন্টু এখানে কি আছে l 100 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 3। জাস্ট মান বসাইলাম, ক্যালকুলেশন করে দেখো তো কত আসে। তাই তো বলি কোথায় যেন খটকা খটকা লাগতেছে আর কি। কত আসতেছে বলো দেখি এটা? 67.19। আর এটা জাস্ট মাঝখানে প্লাস দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ বলো বলো। হ্যাঁ তুমি সালের প্রশ্ন দেখে পড়ে যাবে কেন? আমি কি তোমাকে সালের প্রশ্ন পড়াচ্ছি? আমি তোমাকে রুলস শেখাচ্ছি। ধরা কেন হবে? তুমি কি অঙ্ক মুখস্থ করে যাবা? হ্যাঁ সাজেশন বইয়ে শোনো, সাজেশন বইয়ে যা দিছি ওভারঅল কমপ্লিট করে যাও। 95% কমন না পাইলে আমারে এসে বইলো, ঠিক আছে? ওকে ওকে। এর থেকে বড় ভরসা আর কি হইতে পারে? ক জাহিদ ভাই জিন্দাবাদ। হ্যাঁ 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 তোমাদের শুরু হয়ে গেছে তো, খুব দ্রুত যুক্ত হয়ে যাও, শুরু হয়ে গেছে তো। তোমাদের পরবর্তী সেমিস্টারে স্মার্ট বোর্ডের ক্লাস নিব পাগলা, ক্লাস আরো টপ নচ ক্লাস হবে। কোনো সমস্যা নাই, আমি আজকে আবারও তোমাদের ভর্তি বিজ্ঞপ্তিটা তোমাদের গ্রুপে দিয়ে দিবনি যারা পুরনো আসো। আর যারা পরবর্তীতে পাবলিকলি দেখবা তারা ভাই একটু কষ্ট করে দ্রুত যুক্ত হয়ে যাও, কারণ আমরা এবার দেরি করব না। এবার আমরা হচ্ছে প্রায় প্রতিটা ক্লাসই হচ্ছে স্মার্ট বোর্ডে নিব, প্রায় প্রতিটা ক্লাসই। হয়তো বা 2-1টা নর্মাল সাবজেক্ট হোয়াইট বোর্ডে নিতে পারি, নাও নিতে পারি, নট শিওর, বাট ম্যাক্সিমাম ক্লাস হচ্ছে আমরা স্মার্ট বোর্ডে করবো ইনশাল্লাহ। আর প্রতিটা ক্লাসের মান হবে একদম টপ নচ। যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট আসো, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট তো আমাকে পাচ্ছই, মানে ওভারঅল সব সাবজেক্টে তোমাদের 4th সেমিস্টারে ডিসি মেশিন, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, প্ল্যানিং অ্যান্ড এস্টিমেটিং, দেন হচ্ছে তোমাদের অ্যাপ্লাইড মেকানিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স, তোমাদের 4টা মেইন সাবজেক্ট আছে পরবর্তী সেমিস্টারে, 4টাতেই তোমরা তোমাদের জাহিদ ভাইকে পাচ্ছ। আচ্ছা দেখো এরপরে হচ্ছে কি আছে চ্যাপ্টার 4 এর। আচ্ছা এটা কত আসতেছে জানো? এটা তো ক্যালকুলেশন করলে না রে? হ্যাঁ হ্যাঁ কত? 75.15। আচ্ছা 75 পয়েন্ট হচ্ছে কি 15। তাহলে যে দেখো আমাদের হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিও পেয়ে গেছি।
তো আমাদের এই এতগুলা কোয়েশ্চেনের বাহিরে মানে এই যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, রেজোনেন্ট কারেন্ট, কিউ ফ্যাক্টর, ব্যান্ডউইথ ফ্রিকোয়েন্সি, রেজোনেন্স অবস্থায় ক্যাপাসিটরের আরআরইতে ভোল্টেজ, তারপরে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি, এর বাহিরে চতুর্থ অধ্যায়ের আর কোনো প্রশ্ন নাই। এর বাহিরে চতুর্থ অধ্যায়ে আর কোনো প্রশ্ন নাই। হ্যাঁ বলো। আমাকে একটা যদি রেজোনেন্স একটা ম্যাথের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বের করে দিতেন। কোনটা? মানে ওইখানে নাই, আমার এখানে মিডটার্মের পরীক্ষার প্রশ্ন আসছিল তো ওটা সলভ করতে পারিনি। আচ্ছা কিরকম প্রশ্ন বলো দেখি। বলা হয়েছে ভাইয়া 25 ওহম এবং 100 মাইক্রোফ্যারাডে হ্যাঁ একটা সিরিজে সংযুক্ত এবং 20 ওহম এবং 50 মিলিঅ্যাম্পে একটা মানে ইম্পিডেন্স প্যারালালে সংযুক্ত। আচ্ছা এবং 200 ভোল্ট আর হচ্ছে বুঝছি 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 বুঝে গেছি, সমস্যা নাই। এটা হচ্ছে প্যারালাল রেজোনেন্স সার্কিটের ম্যাথ, পরবর্তী অধ্যায়েই আছে, আসতেছি, ঠিক আছে। এটা প্যারালাল রেজোনেন্স সার্কিটের ম্যাথ, এটা পরবর্তী। ও আচ্ছা আমি তো মুছেই ফেললাম, এটাতে কারো কোনো সমস্যা ছিল না তো? না ভাইয়া। আচ্ছা যাক বাঁচলাম, আমি তো মুছেই ফেলছি তোদের জিজ্ঞেস না করে। আচ্ছা এরপরে দেখো তোমাদের সেম টু সেম হক প্রকাশনীর উদাহরণ 9 নাম্বার, তোমরা এগুলা বাসায় প্র্যাকটিস করবা। সেম টু সেম হক প্রকাশনী, সেম একদম সেম, কোনো কিছু চেঞ্জ নাই। উদাহরণ 9 নাম্বার, ঠিক আছে, উদাহরণ 9 নাম্বার। এরপরে সেম টু সেম উদাহরণ 12 নাম্বার, সেম টু সেম উদাহরণ 12, কোনো চেঞ্জ নাই। বইয়ের দিকে তাকাবা না, তোমাদের যেভাবে সলভ করা শিখাইছি, যেভাবে সূত্র লিখে দিছি, তোমরা শুধু ওই সূত্র ফালাবা, মানে কি করবা, দেখবা যে সেম রেজাল্ট আসবে। কিন্তু বইয়ের দিকে তাকাবা, মা বইয়ে এটা কোন সূত্র ইউজ করছে আমি তো জানি না, এরকম হইলে কিন্তু হবে না। যেই সূত্র লিখে দিছি, আমি যে সূত্রগুলো পড়াইছি সেই সূত্র দিয়ে সলভ করবা, বুঝছো? তাহলেই ওকে, আর কোনো সমস্যাই হবে না। যেমন এখানে তোমার দেখো, এখানে কি বলছে, এখানে বের করতে বলছে হাফ পাওয়ার ব্যান্ডউইথ বের করো এফ নট এবং কিউ নট ব্যবহার করে। 9 নাম্বারটা, উদাহরণ 9 নাম্বারে এইটা একটু জাস্ট ভিন্নতা আছে। তো যদি কখনো এই টাইপের প্রশ্ন আসে যে হাফ পাওয়ার ব্যান্ডউইথ বের করো এফ নট এবং কিউ নটের সাহায্যে, তো মাথায় রাখতে হবে সেই হাফ পাওয়ার ব্যান্ডউইথ যেটা আছে ওইটাকে আমরা এইচপিবি দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? এইচপিবি দ্বারা। এইটা আমাদের বের করতে বলছে কি এফ নট কিউ নটের সাহায্যে। তাহলে জাস্ট আমাদের এফ নট ডিভাইডেড বাই হচ্ছে কি কিউ নট, যেখানে এফ নটটা হচ্ছে কি বলতো রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, রাইট, এবং কিউ নট যেটা এটা হচ্ছে মূলত আমাদের কি এফ নট হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এবং কিউ নট যেটা, কিউ নট হচ্ছে বেসিক্যালি কোয়ালিটি ফ্যাক্টর। কিউ নট হচ্ছে কি কোয়ালিটি ফ্যাক্টর। তো কোয়ালিটি ফ্যাক্টরের সূত্রটা লিখেই দিছি, 1 বাই হচ্ছে কি 1 বাই আর রুট ওভার অফ এল বাই সি, আর রেজোনেন্স ফ্রিকোয়েন্সি 1 বাই 2 বাই রুট ওভার অফ এল সি। শেষ। আমাদের জাস্ট এই দুইটা সূত্র দিয়ে এফ নট কিউ নটের মান বের করে নিব, দেন এখানে বসাই দিলে আমাদের হাফ পাওয়ার ব্যান্ডউইথ এফ নট এবং কিউ নটের সাহায্যে বের করে ফেলতে পারবো। শেষ। শুধু এইটুকুই পরিবর্তন, এছাড়া আর কোনো চেঞ্জ নাই এখানে। পারবা না? 9 নাম্বার বলো, পারবা না? বাসায় করবা। এরপর হচ্ছে উদাহরণ 12, উদাহরণ 12টাও হচ্ছে তোমাদের একদম সেম টু সেম। উদাহরণ 12তেও কোনো কি নাই, উদাহরণ 12তেও তোমাদের কোনো প্রকার পরিবর্তন নাই, উদাহরণ 12তে তোমাদের কোনো প্রকার পরিবর্তন নাই। তো উদাহরণ 12 করলেও চলবে, না করলেও চলবে, কিন্তু উদাহরণ 9টা তোমাদের করতেই হবে আর কি, অধ্যায় 4 থেকে। তো ওকে ডান, আমাদের চ্যাপ্টার 4 ক্লিয়ার। এটা 1 স্টার, এটা 1 স্টার, এটা করলেও চলে, না করলেও চলে, কিন্তু উদাহরণ 9 করতেই হবে, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা চ্যাপ্টার 5 এর দিকে যাই। চ্যাপ্টার 5 এর দিকে যাই। আমাদের চ্যাপ্টার 5 এর দিকে যদি আসি, চ্যাপ্টার 5 এ আমাদের কি নিয়ে আলোচনা করছে? প্যারালাল রেজোনেন্স সার্কিট নিয়ে আলোচনা করছে। হ্যাঁ, প্যারালাল রেজোনেন্স সার্কিট নিয়ে আলোচনা করছে। তো আমাদের আলটিমেটলি চ্যাপ্টার 5 এ জাস্ট একটা ম্যাথ সলভ করতে হবে। প্যারালাল রেজোনেন্স সার্কিটের মূলত ম্যাথ খুব বেশি একটা আসে না পরীক্ষায়, বাট চ্যাপ্টার 6 থেকে আমাদের দুই একটা ম্যাথ সলভ করতে হলে হতেও পারে, নাও হতে পারে। তো বেসিক্যালি প্যারালাল রেজোনেন্সের ম্যাথ পরীক্ষায় আসে না, আসলে সিরিজ রেজোনেন্স সার্কিটের ম্যাথই পরীক্ষায় আসে আর কি। তো তারপরে হচ্ছে আমরা একটু দেখি চ্যাপ্টার 5 এর 1 নাম্বার। চ্যাপ্টার 5 এর 1 নম্বরে কি বলছে যে 40 ওহম রেজিস্ট্যান্স এবং 0.1 ইন্ডাকটেন্স প্যারালাল সংযুক্ত অবস্থায়, 40 ওহম রেজিস্ট্যান্স
এবং 0.1 হেনরি ইন্ডাকটেন্স প্যারালাল সংযুক্ত অবস্থায় কত মানের ক্যাপাসিট্যান্স সিরিজে সংযুক্ত করলে কত মানের ক্যাপাসিট্যান্স সিরিজে সংযোগ করলে সমগ্র সার্কিটে পাওয়ার ফ্যাক্টর একক হবে। পাওয়ার ফ্যাক্টর একক হবে। দেখো এই ম্যাথটা কি বলো দেখি, এই ম্যাথটা কি বলো, একটু ভিন্ন টাইপের ম্যাথ। দেখো কি বলছে এখানে, আগে প্রশ্নটা বুঝতে হবে। এখানে প্রশ্ন কি বলছে, প্রশ্ন বলছে যে 40 ওহম রেজিস্ট্যান্স এবং 0.1 হেনরি ইন্ডাকটেন্স প্যারালাল সংযুক্ত অবস্থায় কত মানের ক্যাপাসিট্যান্স সিরিজে সংযোগ করলে সমগ্র সার্কিটের পাওয়ার ফ্যাক্টর কি হবে, সমগ্র সার্কিটের পাওয়ার ফ্যাক্টর একক হবে, রাইট? সমগ্র সার্কিটের পাওয়ার ফ্যাক্টর কি হবে, একক হবে। সমগ্র সার্কিটের পাওয়ার ফ্যাক্টর কি হবে, একক হবে। 40 ওহম রেজিস্ট্যান্স এবং 0.1 হেনরি ইন্ডাকটেন্স প্যারালাল সংযুক্ত অবস্থায় কত মানের, তার মানে এখানে দেখো 40 ওহম রেজিস্ট্যান্স এবং 0.1 ওহম ইন্ডাকটেন্স, এটা কি আছে, এটা বেসিক্যালি আমাদের প্যারালালে কানেক্টেড আছে, তাই না? তাহলে আমরা সার্কিটটা অঙ্কন করে ফেলি যে আমার একটা 40 ওহম রেজিস্ট্যান্স এবং আমার কি আছে 0.1 হেনরি ইন্ডাকটেন্স, 0.1 হেনরি ইন্ডাকটেন্স, এই দুইটা কিসে আছে, প্যারালালে সংযুক্ত আছে। এই দুইটা কিসে আছে, প্যারালালে সংযুক্ত আছে। প্রশ্ন মতে প্যারালালে সংযুক্ত অবস্থায় কত মানের ক্যাপাসিট্যান্স সিরিজে সংযোগ করতে হবে, মানে এই দুইটা প্যারালাল তো আছেই, এর সাথে কত মানের একটা ক্যাপাসিট্যান্স সিরিজে সংযোগ করতে হবে। তাহলে এর সাথে মূলত আমাদের সিরিজে একটা ক্যাপাসিট্যান্স সংযুক্ত হবে। এখন এই ক্যাপাসিট্যান্সের পরিমাণটাই আমাদের কি করতে বলছে, বের করতে বলছে। এই ক্যাপাসিট্যান্সের পরিমাণটা আমাদের কি করতে বলছে, বের করতে বলছে। ঠিক আছে, তো এখানে একটা জিনিস খেয়াল করো, আমাদের শেষে বলে দিছে কি, আমাদের শেষে বলে দিছে যে পাওয়ার ফ্যাক্টর কি হবে, আমাদের শেষে বলে দিছে যে পাওয়ার ফ্যাক্টর একক হবে। তো পাওয়ার ফ্যাক্টর একক হয় কখন, যখন সার্কিটটি রেজোনেন্স হয়। আর সার্কিট রেজোনেন্স অবস্থায় আমরা বেসিক্যালি কি জানি, এক্সএল সমান সমান এক্সসি জানি। তাহলে আমরা যেহেতু এক্সএল সমান সমান এক্সসি জানি, তো আমরা এই ইন্ডাকটেন্স থেকে কি এক্সএল এর মানটা পাবো, পরে এইটা থেকে আমরা এক্সসি এটা ধরে নিতে পারবো। সহজ না, কঠিন কিছু, কঠিন কিচ্ছু না, জাস্ট আমরা মানটা সলভ করবো আর কি, এর বাহিরে কিচ্ছু না। তাহলে দেখো যে এখানে আমাদের দেওয়া আছে রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে 40 ওহম, আমাদের ইন্ডাকটেন্সের মান দেওয়া আছে 0.1 হেনরি, তাই না? ইন্ডাকটেন্সের ভ্যালু দেওয়া আছে কি, ইন্ডাকটেন্সের ভ্যালু বেসিক্যালি দেওয়া আছে 0.1 হেনরি আর কি। আচ্ছা, তো এখন দেখো, এখন এই দুইটা কিসে আছে, এই দুইটা প্যারালালে আছে, এই দুইটা কিসে আছে, প্যারালালে আছে। আমার এক্সএল সমান সমান এক্সসি, এই সূত্রটা কখন অ্যাপ্লাই হবে, এই সূত্রটা আমার তখন অ্যাপ্লাই হবে যখন এই দুইটা থেকে আমি একটা ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স পাবো। কারণ এটা তো হুট করে আমার এটার সাথে এইটা সমান করতে পারি না, কারণ এখানে তো দুইটা শাখা প্যারালালে আছে, বুঝতেই পারতেছো তো, যার কারণে এই দুইটাকে একটা করে এখানে একটা শাখা বের করতে হবে। এটা কেন করা হয়, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স বের করার সময়। তাহলে এই দুইটাকে মিলে আমি একটা ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স বের করব। এখানে বেসিক্যালি আমার কি আছে, রেজিস্ট্যান্সের সাথে ইন্ডাকট্যান্স যেটা আছে, ইন্ডাকট্যান্সটা বেসিক্যালি প্যারালালে আছে। তো যার কারণে আমি আগে এক্সএল এর মানটা বের করে নিব। এক্সএল এর মান বের করার সূত্র কি, 1/2 পাই এফএল। তাহলে 2 ইন্টু পাইয়ের মান 3.1416 ইন্টু ফ্রিকোয়েন্সি কত, এখানে ফ্রিকোয়েন্সি কি আমার কোথাও দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি কোথাও দেওয়া নাই, তার মানে আমার 50 ধরে নিতে হবে, ইন্টু এখানে হচ্ছে এল, এল এর মান কত 0.1। ক্যালকুলেশন করো তো, দেখো এক্সএল এর মান কত আসে, আই থিঙ্ক এক্সএল এর মান আসবে 31.42, আমি বইয়েরটাই বসাই দিচ্ছি। ঠিক আছে, এক্সএল এর মান আমরা পেয়ে গেছি। তাহলে এখন এই দুইটা যেহেতু প্যারালাল আছে, তাহলে আমরা এই দুইটাকে কি করে দিব, প্যারালাল করে দিব। তাহলে প্যারালাল করে দিলে আমরা একটা মোট ইম্পিডেন্স পাবো। তাহলে এখানে 40 প্যারালাল হচ্ছে কি 40 প্যারালাল, এখানে আমাদের যদি রিঅ্যাকট্যান্স মানে ইন্ডাকটেন্স থাকে, ইন্ডাকটেন্স থাকলে আমাদের ইম্পিডেন্স বের করার সূত্র কি, আর প্লাস জে অফ এক্সএল না?
তাহলে এখানে আর এর মান তো নাই, শুধুমাত্র কি হবে, শুধুমাত্র জে অফ এক্সেল হবে। তাহলে জে অফ এক্সেল, তাহলে এখানে 40 প্যারালাল জে অফ এক্সেল এর মান কত, 31.42। এখন এটা ক্যালকুলেশন করো তো ভাই, দেখো তো কত আসে রেজাল্ট। এটা কিন্তু কে ফর্মেই রাখবা, এটা পোলার ফর্মে না, এটা রেক্টেঙ্গুলার ফর্মেই রাখবা। দেখো তো কত আসে। পনেরো দশমিক 26 প্লাস জে অফ 19.42, মানে 19 পয়েন্ট হচ্ছে কি 42, রাইট? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এইখানে আমরা জেটের মানে ইম্পিডেন্সের মান পাইছি। তাহলে ইম্পিডেন্সের, আমরা ইম্পিডেন্সের ক্ষেত্রে কি জানি বলো তো, আমাদের গঠনটা কীরকম, আর প্লাস জে অফ এক্সেল, এরকম গঠন না? তাহলে দেখো আর এর মান হচ্ছে কত, 1526। আমরা এখানে রেজিস্ট্যান্সের মান কত পেলাম, 1526। জে তো এই যে জে, আর এক্সেল এর মান কোনটা, এটা। তাহলে এই যে দেখো, সুতরাং আমাদের এক্সেল সমান সমান হচ্ছে কত, 19.42। তাহলে এই যে দেখো আমরা এক্সেল এর একটা মান পাইছি এখানে 19.42, মানে এই দুটাকে ইকুইভ্যালেন্ট করার পরে আমরা একটা এক্সেল এর মান পাইছি, সেটা হচ্ছে কত, 19.42। ঠিক আছে, তো এখন আমাদের এইটাকে ধরেই সলভ করতে হবে। তাহলে প্রশ্ন মতে এক্সেল সমান সমান হচ্ছে কি এক্সি, তাহলে আমাদের এক্সি সমান সমান কি বলা যায়, এক্সেল, আর এক্সেল এর তো একটা মান পাইছি, সেটা হচ্ছে 19.42। তাহলে এক্সি সমান সমান কি 2πfc সমান সমান এখানে কি আসতেছে 19.42। তাহলে আমার কি করতে হবে, আড়াআড়ি গুণ করতে হবে। তাহলে আড়াআড়ি গুণ করলে এখানে আমাদের সি এর মানটা বের করতে হবে। তাহলে সি এর মানটা যদি বের করতে চাই, তাহলে আলটিমেটলি আড়াআড়ি গুণ করো, 19.42 ইন্টু হচ্ছে কি 2πfc ইজ ইকুয়াল কি থাকতেছে 1। এরপরে এখান থেকে সি এর মানটা দরকার, তাহলে সি ইজ ইকুয়াল 1 ডিভাইডেড বাই কি 19.42 ইন্টু হচ্ছে কি 2πf 3.1416 ইন্টু হচ্ছে এফ, এফ মানে কি ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কত 50। এখন এটাকে ক্যালকুলেশন করো, তাহলে দেখবে যে সি এর মানটা পেয়ে যাবা। আই থিঙ্ক কত আসবে, দেখো ক্যালকুলেশন করো, সি এর মান পাবা 163 দশমিক 163 দশমিক কত কত 163.82। 92 মাইক্রোফ্যারাড। আচ্ছা ওকে, 163.92 মাইক্রোফ্যারাড। ওকে, তাহলে দেখো আমাদের ক্যাপাসিটরের মান কিন্তু আলটিমেটলি আমরা পেয়ে গেছি। ঠিক আছে, পারবা? কিউ ফ্যাক্টর ইজ ইকুয়াল, হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা এখানে এক্সেল এর মান 2πfl দেওয়া আছে, আবার কি পরে ইম্পিডেন্স থেকে এক্সেল এর মানটা কেন নেওয়া লাগবে? এই যে না, আগেরটা দিয়ে কেমনে হবে, তোমার এইটার সাথে এটা সিরিজের কথা বলছে, তাহলে তোমার এইটার সাথে এইটা কি সরাসরি সিরিজে আছে? নাই তো, তোমার এইটাই দুইটা মিলে প্যারালাল আছে। এই দুইটাকে প্যারালাল করলে এখানে আমি একটা শাখা পাবো, সেই শাখাটা হচ্ছে এইটা, তখন ওই শাখার সাথে এটা সিরিজে থাকবে। তো যার কারণে এইখানে যে শাখাটা পাবো ওই শাখার এক্সেল নিয়ে আমার এখানে কাজ করতে হবে। বুঝছো? বুঝছো কি? কনফিউশন থাকে? আরে বোকা দেখো, এই দুইটা কি আছে, প্যারালাল অবস্থায় আছে না? তো তোমার তো এই দুইটাকে প্যারালাল করে নিতে হবে আগে, তাই না? কারণ তোমার তো প্রশ্নেই বলছে যে কত মানের ক্যাপাসিটর সিরিজে সংযোগ করতে হবে। তাহলে তুমি যদি এক্সেল সমান সমান এক্সি এই সূত্রটা অ্যাপ্লাই করতে চাও, তাহলে তোমার তো এক্সেল এবং এক্সি এই দুইটাকে তো প্যারালালের সিরিজে রাখতে হবে, তাই না? সিরিজে রাখতে হবে না? তাহলে তোমার এখানে সি এর সাথে কি এক্সি, মানে এই সি এর সাথে কি এক্সেল, এটা কি সরাসরি সিরিজে আছে? এটা কি সরাসরি সিরিজে আছে? সরাসরি তো সিরিজে নাই, আগে তো এই দুইটা প্যারালাল আছে। তাহলে এই দুইটাকে প্যারালাল করলে কি আমি এখানে মাঝখানে একটা শাখা পাবো না? অর্থাৎ এই যে এইখানে একটা রেজিস্ট্যান্স থাকে, এইখানে একটা রেজিস্ট্যান্স থাকে, এই দুইটাকে যদি আমি যেহেতু প্যারালাল আছে, প্যারালাল করে দিলে এখানে আমি কি পাই, একটা রেজিস্ট্যান্স পাই না? পাই কি না? তাহলে এই দুইটাকে প্যারালাল করে দিলে আমি এখানে একটা শাখা পাবো কি না? তাহলে ওই শাখাটার সাথে তখন ক্যাপাসিটর সিরিজে আছে কি না?
তখন আমি কি করতে পারবো, এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো, এক্সএল সমান সমান এক্সি। তাহলে এই দুইটাকে প্যারালাল করে দিয়ে আমি বেসিক্যালি এই শাখাটা পাইছি, মানে এই মানটা পাইছি। তার মানে এই মানটা এই ক্যাপাসিটরের সাথে সিরিজে আছে। তাহলে এই মানের মধ্যে প্রথমটা রেজিস্ট্যান্সের মান, পরেরটা হচ্ছে কিসের মান, ইন্ডাকটেন্সের মান। ঠিক আছে, তাহলে এই যে দেখো আমার ইন্ডাকটেন্সের মান, তখন এই ক্যাপাসিট্যান্স এবং ইন্ডাকটেন্স দুইটা সিরিজে আছে, সরাসরি আমরা মান বের করে ফেলতে পারছি। বুঝছো? আচ্ছা, তো এখন দেখো এটা গেল, পারবা এটা সবাই? কিউ ফ্যাক্টর ইজ ইকুয়াল এফ নট ডেল এফ, এই প্রমাণটা করার নাই না? এটা করাবো না ভাই, এটা করাইলে তোমরা এতদিন যেগুলো প্রমাণ করছো সব ভুলে যাবা। এটা করাইলে এতদিন তোমরা যেই প্রমাণ করছো সব ভুলে যাবা। আর এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্টও না সেরকম, এটা পরীক্ষা আসেও না সেরকম। বুঝছো? সো এই প্রমাণে হচ্ছে মেলা প্যাচ আছে, এটা তোমরা নিতে পারবা না, এই প্যাচগুলো তোমরা নিতে পারবা না। আচ্ছা, ওইটা না করলেও অনায়াসে নিশ্চিত 95% কমন পাবা। তো দেখো, তো আমাদের চতুর্থ অধ্যায় কিন্তু ক্লিয়ার। তো তোমরা পঞ্চম অধ্যায়, তোমরা পঞ্চম অধ্যায়ে এই একটা ম্যাথই সলভ করবা। পঞ্চম অধ্যায়ে এর বাইরে ম্যাথ সলভ করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, পঞ্চম অধ্যায়ে এর বাইরে ম্যাথ সলভ করার দরকার নাই, এর বাইরে পঞ্চম অধ্যায়ে সাধারণত ম্যাথ আসে না আর কি। এখন তুমি আমাকে একটা প্যারালাল সার্কিটের ম্যাথ বলছিলা, হ্যাঁ তুমি বলো দেখি তোমার কোশ্চেনটা কি আছে। পঁচিশ আর 100, পঁচিশ আর 100, এটা 25 কিসের মান? রেজিস্ট্যান্সের মান, ক্যাপাসিটরের মান। ওকে, ক্যাপাসিটরের মান কত আছে? 100 মাইক্রোফ্যারাড। 25 ওহম এবং 100 মাইক্রোফ্যারাড কিসে আছে? সিরিজে আছে। আচ্ছা, আবার 20 ওহম এবং 50 মানে ইন্ডাক্টর হচ্ছে প্যারালালে, 20 ওহম এবং 50 হেনরি ইন্ডাক্টর প্যারালালে সংযুক্ত আছে, তাই তো? মিলি হেনরি। আচ্ছা, মিলি হেনরি প্যারালালে আছে। এন্ড এটার ক্ষেত্রে কি বের করতে বলছে? ভোল্ট সাপ্লাই কত আছে? 200 ভোল্ট এবং হচ্ছে কি 50 হার্টজ। হ্যাঁ, কি বলছে? তোমার এই ম্যাথগুলোর ক্ষেত্রে আমি বলি, এই ম্যাথগুলোর ক্ষেত্রে তোমার এমনিতেও প্রতি শাখার কারেন্ট বের করতে বলে না কখনোই, এটা তোমাদের জাস্ট আটকানোর জন্য মন গড়া প্রশ্ন করা হয়েছে এক। দ্বিতীয়ত আমি করে দিচ্ছি, দেখো এখানে কি করতে বলছে? তোমার রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বের করতে বলছে, তাই না? এফ নট। তো আমরা এই গত 2 দিন আগেই একটা প্রমাণ পড়ছিলাম, সেই প্রমাণটা হচ্ছে কি, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি দেখো 1/2 পাই রুট ওভার অফ এলসি, রুট ওভার অফ এলসি ইন্টু রুট ওভার অফ, আমরা প্রমাণটা কিন্তু সলভ করছিলাম, আর এল। ঠিক আছে, কি যেন প্রমাণটা ছিল, আমি তো নিজেই ভুলে গেছি। এটা প্রমাণ ছিল, তাই না? আমাদের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বেসিক্যালি মানে আরএল এবং আরসি শাখা বিশিষ্ট কোনো প্যারালাল রেজোনেন্স সার্কিটের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বের করার সূত্র হচ্ছে এটা, যে এফ নট ইজ ইকুয়াল 1/2 পাই রুট ওভার অফ এলসি রুট ওভার অফ আর এল স্কোয়ার সি মাইনাস হচ্ছে কি এল ডিভাইডেড বাই আর সি স্কোয়ার সি মাইনাস হচ্ছে এল, তাই তো? এটাই না? এটাই তো ছিল। তো এখন এইখানে জাস্ট তুমি কি করবা? মান বসাই দিবা, 1/2 ইন্টু পাইয়ের মান 3.1416 ইন্টু এখানে কি আছে? রুট ওভার অফ কি আছে? এলসি। এল এর মান বসাও, এল এর মান কত? 50 মিলি হেনরি। তাহলে 50 ইন্টু 10 টু দি পাওয়ার কি ইনভার্স 6, সরি মিলির মান কত? ইনভার্স 3 ইন্টু হচ্ছে কি, ইন্টু হচ্ছে এখানে 100 ইন্টু 100 মাইক্রোফ্যারাড, তাহলে 10 টু দি পাওয়ার ইনভার্স 6। তাহলে এই যে আমরা 1/2 পাই রুট ওভার অফ এলসি এর মান বসালাম, এরপরে মান কিসের বসাইতে হবে? এখানে আছে কি আর এল স্কোয়ার সি মাইনাস এল, তাহলে উপরে আছে আর এল স্কোয়ার, তাহলে আর এল এর মান কত? আর এল বলতে কি আমার এল শাখার যে রেজিস্ট্যান্স সেটা কত? 20,
তার উপরে স্কোয়ার ইন্টু আছে সি, তাহলে সি এর মান কত 100 মাইক্রোফ্যারাড, তাহলে 100 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 6 আর এল স্কোয়ার সি মাইনাস হচ্ছে কি এল, এল এর মান কত 100 সরি 50 মিলি হেনরি, তাহলে 50 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে কি ইনভার্স 3, ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে কি আর সি স্কোয়ার সি, তাহলে এখানে আর সি বলতে কি আমার সি শাখার রেজিস্ট্যান্স সেটা হচ্ছে কত 25, তাহলে 25 স্কোয়ার ইন্টু এখানে কি থাকতেছে দেখো আর সি স্কোয়ার সি, সি এর মান কত, সি এর মান আরে দুইটাই তো আমি ইন্ডাকটেন্সের চিত্র দিয়ে দিয়েছি দূর, সি এর মান কত, সি এর মান হচ্ছে 100 মাইক্রোফ্যারাড, তাই তো, তাহলে যে 100 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে কি ইনভার্স 6, ওকে, মাইনাস এরপর হচ্ছে বেসিক্যালি কি আছে এল, এল এর মান কত 50 মিলি হেনরি, তাহলে 50 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 3, এই তো, এখন জাস্ট এটা ক্যালকুলেশন করবা মান বসে যাবে। প্রথমে এটা ক্যালকুলেশন করো, প্রথমে এইটুকু ক্যালকুলেশন করো, এটুকু ক্যালকুলেশন করে দেখো কত মান আসে, এরপরে যত মান আসবে ওইটার সাথে এইটা ক্যালকুলেশন করবা, এইভাবে যেইভাবে আসে এখানে ঠিক সেম টু সেম ভাবে তুমি ক্যালকুলেটরে তুলবা, রুট দিবা, উপরে নিচে করে নিবা, ব্র্যাকেট দিবা, মানে যেখানে যেরকম ভাবে ব্র্যাকেট আছে ঠিক সেখানে সেরকম ভাবেই ব্র্যাকেট দিয়ে ক্যালকুলেশনটা করো, তাহলে দেখবে যে ক্যালকুলেশন মিলে যাবে আর কি। প্রথমে এইটুকু করো, এইটুকু করার পরে যেটা আসবে ওইটার সাথে এইটুকু করো, এইটুকু করলে তোমার আরেকটা ভ্যালু বের হবে, পরে দুইটা গুণ করে দিলে একটা ফাইনাল রেজাল্ট পেয়ে যাবা, শর্টকাট ক্যালকুলেটর মানে সহজে যদি করতে চাও আর কি, পারবা না। এরপরে যে শাখা কারেন্ট টাকা কারেন্ট এগুলো দরকার নাই, এগুলো আসে না, ঠিক আছে, ওকে। কিন্তু ভাইয়া কোথাও কোথাও বলা আছে আর সি স্কয়ার এর মান যদি ইলেকট্রিকে কম হয় সেখানে রেজোনেন্স বলে সংগঠিত হবে না, কোনটা বলা আছে যে আর সি স্কয়ার সি মাইনাস এল, এখানে যদি এল থেকে যদি আর সি স্কয়ার সি এর মান ছোট হয় তাহলে রেজোনেন্স সংগঠিত হয় না। হ্যাঁ হ্যাঁ, এখন যদি ডাইরেক্ট আমি যদি আর সি স্কয়ার সি মাইনাস এল এর মান এখান থেকে যদি দেখি আর সি স্কয়ার সি এর মান যদি কম হয় যদি রেজোনেন্স সংগঠিত হয় তাহলে ক্যালকুলেশনটা করা লাগবে না। না কেন করা লাগবে না, তোমাকে বের করতে বলছি তুমি বের করে রেখে দিবে শেষ, তোমার প্রশ্নে যেটাই বলুক না কেন, বুঝছো, তোমাকে বের করতে বলছি তুমি বের করে রেখে দিবে শেষ। আচ্ছা তাহলে আমাদের পঞ্চম অধ্যায় ক্লিয়ার, এরপরে আসতেছে কি, এরপরে আসতেছে হচ্ছে আমরা সরাসরি চলে যাব ঠিক আছে, দেখাও যে 3 ফেজ স্টার সংযোগে লাইন ভোল্টেজ তৃতীয় হারমোনিক্স মুক্ত, অবশ্যই করাবো নিহাল, আসতেছে সিরিয়াল ওয়াইজ। আচ্ছা হারমোনিক্সটা ভাইয়া কি কঠিন না?
আচ্ছা আজকে শেষ। দেখো আমাকে একটু সময় দাও, জাস্ট আমি একটু ইয়াসিন ভাইকে জাস্ট একটু কল দিয়ে নেই। তোমাদের ইয়াসিন ভাইকে একটু জাস্ট কল দেবো, জাস্ট একটু সময় চেয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ভাই, শুট কি শুরু করছেন? কেন শুরু হয় না এখনো? না মজা নিতেছি না তো, সিরিয়াস। হ্যাঁ ভাইয়া, হ্যালো। কোথায় শুট কি শুরু করছেন আপনারা? ওকে দেখো, সরি। তো দেখো এখানে আসলে কি বলা আছে, চ্যাপ্টার 6 এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা একটু আমাদের করতে হবে আর কি। হ্যাঁ অনেক সময় দেখা যায় যে প্যারালাল যদি প্রশ্ন একটু হার্ড করার চেষ্টা করে আর কি, তাহলে প্যারালাল রেজোনেন্স সার্কিটের এই ম্যাথটা দিতে পারে, বুঝছো? তাহলে এখানে কি বলা আছে যে 200 ভোল্ট প্যারালাল সার্কিটের, আমি প্যারাল লিখছি দেখছো, 200 ভোল্ট একটি প্যারালাল সার্কিটের একটি শাখায় 20 ওহম রেজিস্ট্যান্স এবং 0.02 হেনরি ইন্ডাকট্যান্স আছে। তাহলে আমার একটা শাখায় কি আছে, একটা শাখায় মূলত আমার 20 ওহম রেজিস্ট্যান্স এবং 0.02 হেনরি ইন্ডাকট্যান্স আছে। 20 ওহম রেজিস্ট্যান্স 0.02 হেনরি কি আছে, ইন্ডাকট্যান্স আছে। এবং অন্য শাখায় কি আছে, 20 ওহম রেজিস্ট্যান্স এবং আমার কি আছে, একটা মাইক্রোফ্যারাড একটা ক্যাপাসিটর কি আছে, সিরিজে সংযুক্ত আছে। এখন বলা হয়েছে 200 ভোল্ট, তাই না? তাহলে আমাদের সাপ্লাই কত আছে, সাপ্লাই আছে বেসিক্যালি 200 ভোল্ট। আচ্ছা, তো তাহলে এইখানে আমাদের রেজিস্ট্যান্সের মান কত আছে, 20 ওহম, এবং আমার ক্যাপাসিটেন্সের মান কত আছে, 5 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, তো এখন এখান থেকে আমাদের কি কি বের করতে বলছে বলো? এইখানে আমাদের যে কয়টা কোয়েশ্চেন আছে এর বাইরে আসলে প্যারালাল রেজোনেন্স সার্কিটের অন্য কোনো কোয়েশ্চেন দিবে না কখনোই, বুঝতে পারছো? তো এখানে প্রথমে বলা আছে কি এফ নট মিন্স রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, তার মানে এখানে আমাদের প্যারালাল রেজোনেন্স সার্কিটের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বের করতে বলছে। তো আমরা আর এল এবং আর সি শাখা বিশিষ্ট প্যারালাল রেজোনেন্স সার্কিটের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বের করার একটা সূত্র জানি।
তাহলে দেখো এখানে আলটিমেটলি আমাদের দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে দেখো আর এল এর মান দেওয়া আছে কত 20 ওহম, দেন হচ্ছে আমাদের কি এল এর মান দেওয়া আছে দেখো এল এর মান দেওয়া আছে 0.02 হেনরি, রাইট। এরপর আবার দেখো আর সি এর মান দেওয়া আছে 20 ওহম, সি এর মান দেওয়া আছে হচ্ছে কত 5 মাইক্রোফ্যারাড, দ্যাটস মিন 5 × 10⁻⁻⁶ ফ্যারাড, রাইট। এরপর আমাদের সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে 200 ভোল্ট, তাহলে আমাদের সাপ্লাই ভোল্টেজ ভি ইজ ইকুয়াল দেওয়া আছে কি 200 ভোল্ট। আচ্ছা ওকে, এরপর আমাদের বের করতে বলছে কি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, বের করে ফেলো। তাহলে সুতরাং আমরা প্যারালাল রেজোনেন্স সার্কিটের রেজোনেন্স ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে কি জানি 1/2π√LC √R C মাইনাস হচ্ছে কি L ডিভাইডেড বাই RC² C মাইনাস হচ্ছে কি L, এটাই না সূত্র, এটাই সূত্র না রে, বলে গেলাম আমি খালি সূত্রই বলে যাই। হ্যাঁ দেখো RL² C মাইনাস হচ্ছে L, RC² C মাইনাস হচ্ছে কি L, এটাই হচ্ছে সূত্র। এখন যা সূত্রে ফেলাও আর ক্যালকুলেশন করো। 1/2π, তাহলে 2 ইন্টু পাইয়ের মান 3.1416, এরপরে ইন্টু হচ্ছে কি √LC, L এর মান কত 0.02 ইন্টু সি এর মান কত, সি এর মান হচ্ছে কত, সি এর মান হচ্ছে 5 × 10⁻⁻⁶, 0.02 ইন্টু সি এর মান হচ্ছে কত 5 × 10⁻⁻⁶, এরপর হচ্ছে কি √RLC মানে RL², RL এর মান কত 20, তাহলে 20 এর উপর স্কোয়ার ইন্টু হচ্ছে সি, সি এর মান কত 5 × 10⁻⁻⁶, মাইনাস হচ্ছে কি L, L এর মান কত 0.02 ডিভাইডেড বাই কি আছে RC² C, RC² RC এর মান কত 20, 20 এর উপর স্কোয়ার ইন্টু সি, সি এর মান কত 5 × 10⁻⁻⁶, 5 × 10⁻⁻⁶, মাইনাস হচ্ছে কি RC² C মাইনাস L, L এর মান কত 0.02, ওকে। তো এখন আমরা এটাকে কি করব, জাস্ট ক্যালকুলেশন করব। দেখো তো এটাকে ক্যালকুলেশন করে কত হয় শর্টকাটে, আরে কেটে গেছে, ফার্স্ট যুক্ত হয়ে যাও, ফার্স্ট যুক্ত হয়ে যাও। টেলিগ্রামের সময় শেষ, তোমরা আমাকে বলবা না পাগলা। ফার্স্ট যুক্ত হয়ে যাও, ফার্স্ট। এই টেলিগ্রামের সময় শেষ, তোমরা আমাকে বলবা না। আর টেলিগ্রাম আবার বলতেছি মিটের সময় শেষ, তোমরা তো আমাকে বলবা রে ভাই। দেখো তাহলে এখন এটা ক্যালকুলেশন করে দেখি আমাদের রেজাল্ট কত আসে। প্রথমে এইটুকু ক্যালকুলেশন করবা, পরে এইটুকু ক্যালকুলেশন করবা, ঠিক আছে? আর আমি একবারেই ক্যালকুলেশন করার চেষ্টা করি। ওয়ান ডিভাইডেড বাই 2 ইন্টু 3.1416 ইন্টু √of 0.02 ইন্টু 5 ইন্টু 10⁻⁻⁶, ওকে। দেন হচ্ছে ইন্টু √of উপরে আছে হচ্ছে 20² ইন্টু 5 ইন্টু 10⁻⁻⁶, হচ্ছে মাইনাস 0.02 ডিভাইডেড বাই 10⁻⁻⁶,
20 স্কোয়ার ইন্টু 5 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 6 মাইনাস হচ্ছে কি 0.02। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের ভ্যালু আসতেছে কত? 503। আমাদের ভ্যালু আসতেছে কত? আমাদের ভ্যালু আসতেছে বেসিক্যালি 503। আমাদের ভ্যালু আসতেছে এখানে কি 503 দশমিক হচ্ছে কি 29। আমার ক্যালকুলেশন কি সঠিক আছে? আচ্ছা, আমাদের মনে হয় একটু মিস্টেক হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে আমি খেয়াল করি নাই। এখানে একটা জিনিস খেয়াল করো, এই সার্কিটের বেলায় আমাদের এখানে হচ্ছে ইন্ডাকটেন্স শাখার যে রেজিস্ট্যান্সটা আছে এবং ক্যাপাসিটেন্স শাখার যে রেজিস্ট্যান্সটা আছে দুইটাই কিন্তু সমান। দুইটাই হচ্ছে সমান, তাই না? ইন্ডাকটেন্স শাখার রেজিস্ট্যান্সেরও মান দেওয়া আছে 20 ওহম, এরপরে ক্যাপাসিটেন্স শাখার রেজিস্ট্যান্সের মানও দেওয়া আছে কি 20 ওহম। তাহলে এই ক্ষেত্রে যদি এই RL সমান সমান RC কোনো প্যারালাল সার্কিটে দেওয়া থাকে, আমার একটু মিস্টেক হয়ে গেছে, সরি। যদি RL সমান সমান RC যদি কোনো প্যারালাল সার্কিটে দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বের করার ফর্মুলা হবে 1/2π√LC। সিরিজ রেজোনেন্স ফ্রিকোয়েন্সির যে ফর্মুলাটা আছে সেটা বেসিক্যালি হবে। আমি এটা খেয়াল করি নাই, খেয়াল না করে শুধু মান বসায় চলে যাচ্ছি, শেষ। তখন আমাদের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বের করার সূত্র হবে কি f0 2π√LC। তখন আর আমাদের এই সূত্রটা ইউজ হবে না। এই সূত্রটা কখন ইউজ হবে? এই সূত্রটা তখন ইউজ হবে যখন আমার RL এবং RC এর মান কি থাকবে? ভিন্ন থাকবে। আমার কথা কি বুঝতে পারছো? যখন RL এবং RC এর ভ্যালুটা ভিন্ন থাকবে, ঠিক তখন বেসিক্যালি আমার এই সূত্রটা অ্যাপ্লাই হবে। মানে এই যে √/RL² RC²C−L এই সূত্রটা আর কি, মানে এইটুকু তখন ইউজ হবে যখন আমার RL এবং RC এর মানটা কি থাকবে? ভিন্ন থাকবে। বাট যখন আমার RL এবং RC এর মান দুইটাই সমান থাকবে, তখন শুধুমাত্র আমার এই সূত্রটা ইউজ হবে আর কি, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বের করার সময়। ঠিক আছে? তো আমাদের এইটুকু হচ্ছে না, এইটুকু বাদ দিয়ে জাস্ট ক্যালকুলেশন করো। এইটুকু বাদ দিয়ে জাস্ট ক্যালকুলেশন করো। তাহলে আমাদের ভ্যালু আসতেছে কত? আমাদের ভ্যালু আসতেছে বেসিক্যালি ওই 503ই আসবে। হ্যাঁ, এটা হচ্ছে শর্টকাট টেকনিক, বাট ভ্যালু আমাদের সেম আসবে। 503 দশমিক হচ্ছে কি 29। মানে তোমাদের RL এবং RC এর মানটা যদি একই হয়, তাহলে তোমার বাড়তি করে এই ক্যালকুলেশনটুকু করার দরকার হবে না, কারণ এই ক্যালকুলেশন করলেও তোমার শুধুমাত্র এইটুকুর মান আসবে, এই ক্যালকুলেশন না করলেও শুধুমাত্র তোমার এইটুকু মান আসবে। এটা শর্টকাটে মাথায় রাখতে পারো আর কি। ঠিক আছে? তাহলে মিস্টেক বললে ভুল হবে, জিনিসটা ঠিকই ছিল, জাস্ট আমাদের কি সেম হওয়ার কারণে ওইটুকুর মান গ্রান্টেড না, উপরে নিচে কাটাকাটি হয়ে গেছে আর কি। তো আমাদের এখানে কি 503.29 আমরা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কিন্তু আলটিমেটলি পেয়ে গেছি, তাই না? এরপরে কি বের করতে বলছে দেখো, ডাইনামিক ইম্পিডেন্স। এখন এই ডাইনামিক ইম্পিডেন্স বের করার বেসিক্যালি কি আছে? একটা সূত্র আছে। ডাইনামিক ইম্পিডেন্স বের করার কি আছে? একটা সূত্র আছে। আমি তোমাদের সূত্র একটু লিখে দিছি, একটা সহজ সূত্র আছে, সেটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে? একটা মিনিট দাঁড়াও, জাস্ট আমি ডাইনামিক ইম্পিডেন্স বের করার সূত্রটা একটু দেখে নেই। আমার ফোন দেওয়ার পরে আমার মেজাজটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেল, আমি কোনো কিছুতে কনসেন্ট্রেটই করতে পারতেছি না। আচ্ছা, আমাদের ডাইনামিক ইম্পিডেন্স যেটা আছে, ডাইনামিক ইম্পিডেন্স বের করার পরে আমাদের ফর্মুলা হচ্ছে L/CR। ডাইনামিক ইম্পিডেন্স বের করার ফর্মুলা হচ্ছে কি? L/CR। ওকে, তাহলে এখানে দেখো L এর ভ্যালু কত?
এল এর ভ্যালু হচ্ছে 0.02 ডিভাইডেড বাই সি আর, সি এর মান হচ্ছে কত 5 ইন্টু 10⁻⁶ ইন্টু হচ্ছে কি আর, আর এর ভ্যালু কত দেখো এখানে আর এর মান কোনটা বসাবা, এখানে আর এর মান কোনটা বসাবা, নর্মালি এই টাইপের সার্কিটে আর এর মান তোমার দুটাই কিন্তু সেম, তোমার 20 এটাও 20, তুমি যে কোনো একটা বসাই দিতে পারো, ঠিক আছে। তাহলে দেখো ইন্টু হচ্ছে কি 20, তো এখন ক্যালকুলেশন করো দেখো কত আসে, ক্যালকুলেশন করো দেখো কত আসে। তাহলে এখানে এল এর ভ্যালু হচ্ছে কত 0.02 ডিভাইডেড বাই কি 5 ইন্টু 10⁻⁶ দেন হচ্ছে কত আসতেছে ইন্টু 20, তাহলে আমাদের ভ্যালু আসতেছে 200। তাহলে যে দেখো আমরা ডাইনামিক ইম্পিডেন্স পেয়ে গেছি 200 ওহম, ঠিক আছে। হ্যাঁ বলো। তোমার সাধারণত নর্মালি যেই টাইপের অঙ্কগুলোতে তোমার দুইটা আর এর মান ভিন্ন হবে ওই টাইপের অঙ্কগুলোতে তোমার ডাইনামিক ইম্পিডেন্স বের করতে বলবে না, বুঝতে পারছো। তবে তোমার এই টাইপের অঙ্কগুলোতে ডাইনামিক ইম্পিডেন্স বের করতে বলবে যে টাইপের অঙ্কগুলোতে তোমার একটি শাখায় রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স এবং প্যারালালে ক্যাপাসিটেন্স, তখনও তোমার একটা রেজিস্ট্যান্সই থাকবে, যখন যেই রেজিস্ট্যান্সটা থাকবে ওটাই বসাই দিবা আর কি, বুঝছো। আচ্ছা, তো এখন এটা গেল হচ্ছে আমাদের 200 ওহম, ঠিক আছে। এরপর আমাদের কি বের করতে বলছে, কিউ ফ্যাক্টর বের করতে বলছে। তাহলে আমাদের কিউ ফ্যাক্টরটা হচ্ছে কি বলো তো, কিউ ফ্যাক্টর বের করার সূত্র কি বলো। আমাদের প্যারালাল রেজোন্যান্স সার্কিটের ক্ষেত্রে আমাদের কিউ ফ্যাক্টর বের করার ফর্মুলা হচ্ছে 1/, দেখো 1/r রুট ওভার অফ হচ্ছে কি 1/r রুট ওভার অফ হচ্ছে কি l/c, ওকে। তাহলে 1/r আমাদের r এর ভ্যালু কত, দুইটাই সেম, তার মানে 20 রুট ওভার অফ হচ্ছে কি l/c। এখন প্রশ্ন হচ্ছে যদি r এর মান দুইটা ভিন্ন থাকতো তখন কি করতাম, যদি আমার r এর ভ্যালু দুইটা ভিন্ন থাকতো তখন অ্যাকচুয়ালি আমি কি করতাম, তখন আমার অ্যাডমিটেন্স দিয়ে বের করতে হতো। তো আমি ওইটাই দেখাচ্ছি, হ্যাঁ আমি অ্যাডমিটেন্স দিয়ে করে দেখাচ্ছি, এটা তো তোমরা পারবা। r এর মান একটা থাকলে এখানে r এর মানটা বসাই দিলেই শেষ, বাট r এর মান যদি দুটো ভিন্ন থাকতো তখন কিউ ফ্যাক্টর বের করতে বলতো, তখন কিউ ফ্যাক্টর বের করতে বললে কেমনে কি করতে দেখো, তখন অ্যাডমিটেন্স দিয়ে বের করতে হবে। কি দিয়ে বের করতে হবে, তখন অ্যাডমিটেন্স দিয়ে বের করতে হবে, ঠিক আছে। তো তখন অ্যাডমিটেন্স দিয়ে আমি কেমনে বের করব, আমাদের এখানে ইম্পিডেন্স দিয়ে বের করতে হবে। তাহলে ইম্পিডেন্স হচ্ছে বেসিক্যালি কি, আমরা দেখো এখান থেকে হচ্ছে বেসিক্যালি আমরা কি একটা হচ্ছে দেখো যে ইম্পিডেন্স বের করছি, তাই না, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ডাইনামিক ইম্পিডেন্স। তো আমরা বের করবো হচ্ছে রেজোন্যান্স ইম্পিডেন্স। তো এখানে রেজোন্যান্স ইম্পিডেন্সটা কি হবে বলো তো, আমরা Z1 শাখার একটা ইম্পিডেন্স পাবো, সেটা হচ্ছে R প্লাস J অফ হচ্ছে কি XL, তাই না। তাহলে R এর ভ্যালু দেওয়া আছে 20 প্লাস J অফ XL, XL এর মান দেওয়া আছে 0.02। সেম ভাবে আমরা Z2 শাখার একটা ইম্পিডেন্স পাবো, সেটা হচ্ছে কি R মাইনাস J অফ হচ্ছে কি XC। তাহলে R এর ভ্যালু কত 20 মাইনাস J অফ XC, XC এর মান কত, আমাদের XC এর মান হচ্ছে আমাদের কত, XC এর মান কি বের করা হয়েছিল, ও সরি XL এর মানও বের করা হয়নি, XC এর মানও বের করা হয়নি, আমাদের তো এগুলো আগে বের করে নিতে হবে। দেখো তাহলে আমাদের XL সমান সমান কি 2πfl, তাহলে আমাদের 2 ইন্টু পাই এর মান 3.1416, ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে এখানে, আমরা এখানে কি করব, যেহেতু আমাদের রেজোন্যান্স ইম্পিডেন্স বের করব কাজে আমাদের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ইউজ করতে হবে, সেটা হচ্ছে কত 503.19, ওকে 29। তাহলে দেখো 503.29 ইন্টু হচ্ছে কি FL, L এর মান কত 0.02। এখন এটা ক্যালকুলেশন করো তো দেখো XL এর মান কত আসে, ক্যালকুলেশন করো দেখো XL এর মান কত আসে, কত আসে, টু ইন্টু 3.1416 ইন্টু 503.29 ইন্টু হচ্ছে 0.02, তাহলে 63.24, 63.24 ওহম। তাহলে দেখো আমাদের XL এর ভ্যালু কিন্তু আলটিমেটলি আমরা পেয়ে গেছি, ওকে XL এর মান পেয়ে গেছি। এরপর আমাদের কিসের মান দরকার, XC এর মান। তাহলে XC সমান সমান কি 1 ডিভাইডেড বাই 2πfc, তাহলে 1 ডিভাইডেড বাই 2 ইন্টু পাই এর মান 3.1416 ইন্টু হচ্ছে ফ্রিকোয়েন্সি, আমাদের ফ্রিকোয়েন্সি কত 503.29, 503.29 ইন্টু সি, সি এর মান কত 5 ইন্টু 10⁻⁶, তাহলে দেখো 5 ইন্টু 10⁻⁶, ওকে। তাহলে এটাকে ক্যালকুলেশন করো তো দেখো কত আসে XC এর মান,
1 divided by 2 into 3.1416 into 63.29, আচ্ছা 63.29। তাহলে দেখো আমরা xc এর মানও কিন্তু আলটিমেটলি পেয়ে গেছি, ঠিক আছে। তার মানে এখানে xl এবং xc দুটো কি হচ্ছে, xl এবং xc দুটো বেসিক্যালি সমান হচ্ছে। কেন সমান হচ্ছে বলো তো? কারণ এই যে আমাদের রেজিস্ট্যান্স দুটো সমান আছে, ঠিক এই কারণেই। রেজিস্ট্যান্স দুটো সমান হলে আমাদের xl ইকুয়াল xc হয়, আর xl ইকুয়াল xc মানে কি, সিরিজ রেজোন্যান্স সার্কিট। তো এখানে আমাদের চাইলে সিরিজ রেজোন্যান্স সার্কিটের সূত্রটা কিন্তু অ্যাপ্লাই করে ফেলা যায়, ওই যে যেটা তোমাদের শুরুতে দেখাইলাম যে 1/r রুট ওভার অফ হচ্ছে কি L/c, চাইলে এই সূত্র দিয়ে করতে পারো। কিন্তু আমি তোমাদের এটা করাচ্ছি কেন, ভিন্নভাবে করাচ্ছি কেন, যদি তোমাদের মানটা সেম না আসে তখন তোমরা কি করবা, এই কারণেই করাচ্ছি আর কি, বুঝতে পারছো, ওইভাবে করাচ্ছি। তো এখন তোমাদের এখান থেকে কি বের করতে হবে, এখন তোমাদের এখান থেকে জাস্ট ইম্পিডেন্সটা বের করতে হবে। তাহলে তুমি এখানে ZL শাখার একটা ইম্পিডেন্স পাবা, সেটা হচ্ছে কি R প্লাস J অফ XL। তাহলে 20 প্লাস J অফ XL, XL এর মান কত পাইছো 63.24। আবার দেখো ZC শাখার একটা ইম্পিডেন্স পাবা, সেটা হচ্ছে R মাইনাস J অফ XC। তাহলে 20 মাইনাস J অফ XC, XC এর মান কত পাইছো দেখো 63.29, 63.29। তাহলে এই যে দেখো আমরা ZL ZC এর মান পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমরা একটা ইম্পিডেন্স পাবো। তাহলে ইম্পিডেন্স হচ্ছে কি Z0, মানে আমাদের এখান থেকে আমরা কি পাবো, যেটি ধরো Z। তাহলে Z সমান সমান কি, এই শাখা এবং এই শাখা কিসে আছে, প্যারালালে আছে, তাই না? তাহলে প্যারালাল করে দাও, ZL প্যারালাল হচ্ছে কি ZC। তার মানে এখানে ZL এর ভ্যালু কত আছে 20 প্লাস J অফ 63.24, 20 প্লাস J অফ 63.24 প্যারালাল। এখানে ZC এর মান আমরা কত পাইছি 20 মাইনাস J অফ 63.29, 20 মাইনাস J অফ 63 হচ্ছে কি 29। তাহলে দেখো আমাদের ইম্পিডেন্স কত আসে, 110.06। পোলারে কিন্তু নিবা না, তোমাদের হচ্ছে কিয়েতেই রাখো, রেক্টেঙ্গুলারেই রাখো, সমস্যা নাই। আচ্ছা 110.06, আচ্ছা এক দরকার নেই, 110.06 প্লাস না মাইনাস, প্লাস 0.1, এটাই তো নাকি? আচ্ছা, তো আমরা অলরেডি কিসের মান পেয়ে গেছি, ইম্পিডেন্সের মান কিন্তু পেয়ে গেছি। তাহলে এখন আমরা খুব সহজেই অ্যাডমিটেন্সের মানটা বের করব। কিসের মান বের করব, অ্যাডমিটেন্সের মানটা বের করব। তাহলে সুতরাং আমাদের রেজোন্যান্স অ্যাডমিটেন্স কি হবে, আমরা জানি অ্যাডমিটেন্স অলওয়েজ ইম্পিডেন্সের উল্টা। তাহলে আমাদের 1 কি হবে Z, ওকে। তাহলে 1/Z, আমাদের এখানে Z এর মান কত 110.06 প্লাস J অফ এখানে কত 0.11। তাহলে এখন দেখো তো এটা কত আসে, রেক্টেঙ্গুলার ফর্মেই রাখবা। (0.009) মাইনাস 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 J অফ কত 0.00, তার মানে এরপরে আর কোনো সংখ্যা নাই, 0.00 পরে কোনো সংখ্যা নাই। তাইলে বাদ, এটা সরাসরি কি চলে আসছে, সরাসরি মূলত 0 চলে আসছে। হ্যাঁ, J অফ কি আসছে 0 আসছে। তো অ্যাডমিটেন্সের মানটা বের করার পর, আমরা অ্যাডমিটেন্সের গঠন অনুযায়ী জানি প্রথম মানটা হচ্ছে G এর মান, পরের মানটা হচ্ছে কিসের মান, B এর মান। অর্থাৎ প্রথম মানটা হচ্ছে আমাদের কন্ডাক্টেন্সের মান, পরের মানটা হচ্ছে আমার কিসের মান, সাসেপ্টেন্সের মান। তো আমাদের এই যে কন্ডাক্টেন্সের যে ভ্যালুটা আছে, এই কন্ডাক্টেন্সের ভ্যালুটা ধরে আমাদের কি করতে হবে, ম্যাথটা সলভ করতে হবে। এই যে দেখো, সুতরাং আমাদের G সমান সমান এখানে আমরা কত পাইছি 0.009। এই যে দেখো আমরা G এর মান পাইছি কত 0.009। তো এখন আমরা এখান থেকে কিউ ফ্যাক্টরটা বের করব। এই ফর্মুলাটা আমরা কখন ইউজ হবে বলো তো, 1/G রুট ওভার অফ হচ্ছে কি L/C, ঠিক আছে। এখানে জাস্ট আমাদের R এর পরিবর্তে কি হবে, G হবে। এখানে যেহেতু এইটা সেম আছে, তুমি এখানে 1/R দিয়ে করলে কিন্তু রেজাল্ট এইটা দিয়ে করলে যা আসবে ওইটা দিয়ে করলেও কিন্তু সেম আসবে।
বুঝছো? জাস্ট আমি এটা করাই দিচ্ছি, বারবার বলতেছি করাই দিচ্ছি, যদি রেজিস্ট্যান্সের মানগুলো ভিন্ন আসে তখন কেমনে বের করবা কিউ ফ্যাক্টরের মান সেটা দেখে দিচ্ছি জাস্ট। তো দেখো 1/g, জি এর মান কত পাইছি 0.009, এরপরে দেখো রুট ওভার অফ l/c, আমাদের l এর মান কত 0.02 ডিভাইডেড বাই c, c এর মান কত 5 × 10⁻⁻6, 5 × 10⁻⁻6। এখন এটা ক্যালকুলেশন করো তো দেখো কত আসে। সাত হাজার সাতাইশ দশমিক হচ্ছে কি 28। এই যে দেখো এটাই হচ্ছে বেসিক্যালি আমার কি কিউ ফ্যাক্টর। এই যে দেখো আমি কিউ ফ্যাক্টর পেয়ে গেছি, সেটা হচ্ছে কত 7027.28। তো তোমাদের এইখানে যে ব্যাপারটা আছে আর কি, তোমাদের এইখানে তোমাদের আরেকটু চেঞ্জ আসবে, আমি আরেকটু মিস্টেক করে ফেলছি, দৌড়ো ছাতার মাথা, একটু চেঞ্জ আসবে। তোমাদের কিউ ফ্যাক্টর গুণক তো কখনো এত ভ্যালু আসে না। তোমার এখানে যখন আমরা জি দিয়ে করব না, যখন আমাদের জি দিয়ে করতে হবে, এটুকু মাথায় রাখো, যখন জি দিয়ে করব আমরা তখন হচ্ছে আমাদের কি হবে, আমরা নর্মালি l/c লিখি, বাট যখন আমরা কন্ডাক্টেন্স দিয়ে করব তখন হবে c/l, তখন হবে কি c/l। তাহলে c এর মানটা উপরে লেখো, c এর মান কত 5 × 10⁻⁻6 ডিভাইডেড বাই l, l এর মান কত 0.02। কনসেন্ট্রেটই করতে পারতেছি না, বলো দেখি, এটা ক্যালকুলেশন করো কত আসতেছে। তাহলে যে দেখো 1.75, এটাই হচ্ছে বেসিক্যালি আমার কি কিউ ফ্যাক্টর, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে 1.75 এটা হচ্ছে কিউ ফ্যাক্টর। ঠিক আছে। আর আরেকটা ব্যাপার, আমাদের আরেকটা জায়গায় একটু মিস্টেক হয়েছে, দেখো মিস্টেকে ভরা। আমাদের এইখানে ইন্ডাকটেন্স দেওয়া আছে 0.002 হেনরি, আমরা ইন্ডাকটেন্স ধরে করছি কত, ইন্ডাকটেন্স ধরে করছি 0.02 হেনরি, আমরা আরেকটা জিরো দেই নাই। এই আরেকটা জিরো না দেওয়ার কারণে রেজাল্ট প্রায় প্রতিটাতেই মিস্টেক হয়েছে, বুঝছো? হ্যাঁ বুঝতে পারছো, বুঝছো কি বলছি? আমাদের 0.02 হেনরি আছে, বাট আলটিমেটলি আমরা 0.02 হেনরি ধরে পুরো ম্যাথটা সলভ করে আসছি আর কি। তো যাই হোক ব্যাপার না, মনে করো এখানে 0.02 হেনরি আছে, মনে করো 0.02 হেনরি আছে, আমরা ওটা দিয়েই করছি। তাহলে এই যে দেখো এটা হচ্ছে কিউ ফ্যাক্টরের মান। তাহলে আমাদের রেজিস্ট্যান্সের মান যদি কোনো কারণে দুইটা রেজিস্ট্যান্সের মান যদি ভিন্ন থাকে, তাহলে তখন কেমনে কিউ ফ্যাক্টর বের করতে হবে সেটা কি বুঝতে পারছো ভাই? সেটা কি বোঝা গেছে? বলো সেটা কি বোঝা গেছে? পারবা? সবাই পারবা? কারো কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারো। বলো। আচ্ছা ZL এবং আরেকটা হচ্ছে কি ZC। তাহলে তোমার ZL হচ্ছে কি, ZL হচ্ছে তোমার এখানে বেসিক্যালি কি থাকতেছে, এখানে বেসিক্যালি তোমার রেজিস্ট্যান্সের সাথে ইন্ডাকটেন্স থাকতেছে। তো যার কারণে এখানে রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্স, এখানে একটা ইম্পিডেন্স পাবো, সেই ইম্পিডেন্সটা হচ্ছে কি R+J(X)L, তাই তো? আবার এখানে রেজিস্ট্যান্সের সাথে যদি ক্যাপাসিটেন্স থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ইম্পিডেন্স হবে কি R-J(XL), তো এই যে R+J(XL), R-J হচ্ছে কি XC, নট XL, XC। ওকে, তাহলে এই যে দেখো আমরা ZL শাখার ইম্পিডেন্স পাইছি, ZC শাখার ইম্পিডেন্স পাইছি। এখন এই দুইটা শাখা যেহেতু প্যারালালে আছে, তাহলে এই দুইটাকে প্যারালাল করে দিলে আমরা একটা মোড ইম্পিডেন্স পাবো। তাহলে যে দেখো Z হচ্ছে বেসিক্যালি কি মোড ইম্পিডেন্স, আমরা জাস্ট ক্যালকুলেটরের সাহায্যে প্যারালাল করে দিলাম। দেন এখান থেকে আমরা অ্যাডমিটেন্স বের করবো। অ্যাডমিটেন্স হচ্ছে কি ইম্পিডেন্সের উল্টা, যার কারণে অ্যাডমিটেন্স Y0 = 1/Z। তাহলে এরপরে এটা ক্যালকুলেশন করছি, এই যে মান বের করছি। মান বের করার পরে যে প্রথম যে ভ্যালুটা বের হবে এটা হচ্ছে জি এর মান। জি এর মান পাওয়ার পরে সহজে আমরা কিউ ফ্যাক্টরের মানটা বের করে ফেলতে পারবো, কারণ ফর্মুলা হচ্ছে 1/G √C/L। তাহলে জি এর জায়গায় জি এর মানটা বসাইছি, √, হচ্ছে কি C/L, সি এর জায়গায় সি এর মান, এল এর জায়গায় এল এর মান বসাইছি, দেন ক্যালকুলেশন করা হয়েছে জাস্ট। বুঝছো? পারবা? তুমি কখন ক্লাসে জয়েন করছো সেটা বলো। তাইলে সাইলেন্ট, রেকর্ড ক্লাস করে নিবা। এরপরে দেখো, এরপরে হচ্ছে কি
এরপরে হচ্ছে আমাদের কিউ ফ্যাক্টর তো বের হলো, এরপরে কি বের করতে বলছে? আমাদের রেজোনেন্ট কারেন্ট বের করতে বলছে। তাহলে সেমভাবে আমরা এখন কি বের করব? সেমভাবে আমরা এখন মূলত রেজোনেন্ট কারেন্টটা বের করে ফেলতে পারবো। কারণ রেজোনেন্ট কারেন্ট আমরা কেমনে বের করতে পারবো? আমাদের এখানে আমরা ইম্পিডেন্স জানি, তাই না? আমরা রেজোনেন্স ইম্পিডেন্স জানি, কিন্তু সেটা হচ্ছে কত? 110.06 প্লাস জে অফ 0.11। তাহলে আমরা রেজোনেন্ট কারেন্টটা বের করে ফেলি। তাহলে আমাদের রেজোনেন্ট কারেন্ট ইজ ইকুয়াল কি হবে? আমরা রেজোনেন্ট কারেন্ট দুইটা দিয়েই করতে পারবো। আমরা এই ইম্পিডেন্স দিয়েও বের করতে পারবো, আমরা হচ্ছে কি এখানকার যে ডাইনামিক ইম্পিডেন্স যেটা আছে ডাইনামিক ইম্পিডেন্স দিয়েও বেসিক্যালি কি করতে পারবো? বের করতে পারবো আর কি, ঠিক আছে? এটা দিয়েও বের করতে পারবো। আবার দেখা যাচ্ছে আমার যে ডাইনামিক ইম্পিডেন্স যেটা আছে আমি সেই ডাইনামিক ইম্পিডেন্স দিয়েও বের করতে পারবো আর কি। তাহলে এখন আই সমান সমান কি? ভি বাই জেড নট। তাহলে আমাদের ভি এর ভ্যালু এখানে কত দেওয়া আছে বলো তো? 200। তাহলে আমাদের জেড নটের ভ্যালু কত বের হয়েছে? জেড নটের ভ্যালু বের হয়েছে বেসিক্যালি এখানে 200। আচ্ছা, এই ক্যালকুলেশনটা একটু করে দেখো তো। হ্যাঁ ঠিক আছে, 200 বের হওয়ার কথা। তাহলে 200 কেটে গেলে আলটিমেটলি কত? 1 অ্যাম্পিয়ার। তাহলে যে দেখো আই নটের ভ্যালু হচ্ছে কত? 1 অ্যাম্পিয়ার। তোমাদের বইয়ের সাথে কিন্তু অ্যান্সারগুলো মিলবে না, কেন? কারণ তোমাদের বইয়ে 0.002 হেনরি দিয়ে করছে, আর আমি 0.02 হেনরি দিয়ে কিন্তু ম্যাথটা সলভ করছি, এই কারণে অ্যান্সার মিলবে না। তাহলে আই নটের ভ্যালু হচ্ছে কত? 1 অ্যাম্পিয়ার। আমরা রেজোনেন্ট কারেন্ট কিন্তু আলটিমেটলি পেয়ে গেছি। এরপরে আর কি বের করতে বলছে? এরপরে কি আর কিছু আছে? রেজোনেন্ট কারেন্টের পরে পাওয়ার ফ্যাক্টরের ভ্যালুটা আলটিমেটলি আমাদের কি করতে বলছে? বের করতে বলছে। তো পাওয়ার ফ্যাক্টরের ভ্যালুটা অ্যাকচুয়ালি আমরা কেমনে বের করতে পারবো? তো অলওয়েজ মাথায় রাখো, এইটা যেহেতু একটা কি সার্কিট বলো তো? রেজোনেন্স সার্কিট। তো রেজোনেন্স সার্কিটে বেসিক্যালি কি থাকে? ভোল্টেজ এবং কারেন্ট ইন ফেজে থাকে, মানে এদের মধ্যে কোনো ফেজ অ্যাঙ্গেল থাকে না। তাহলে সুতরাং আমাদের পাওয়ার ফ্যাক্টর সমান সমান cos থিটা সমান সমান কি হবে? cos 0 ডিগ্রি, মানে থিটার কোনো ভ্যালু থাকবে না এখানে। তাহলে cos 0 ডিগ্রি মান হচ্ছে কত? 1। এটা হচ্ছে বেসিক্যালি কি? এটা হচ্ছে মূলত অ্যান্সার। তাহলে যে cos 0 ডিগ্রি মান হচ্ছে কি? 1, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের ওভারঅল প্যারালাল সার্কিটে যেই টাইপের কোয়েশ্চেনগুলো হতে পারে ওভারঅল সবগুলো কোয়েশ্চেন নিয়েই মূলত এখানে কি করছি? আলোচনা করছি আর কি চ্যাপ্টার 6-এ। বলো তো এই ম্যাথটা পারবা? ম্যাথটা কি পারবা বলো? একটু দেখো, একটু বারবার দেখো। ফোনটা দেওয়ার পরে ডিস্টার্ব হয়ে গেছিলো। ফোনটা দেওয়া উচিত ছিল আমার কি এর পরে, আমি জানি ফোন দেওয়ার পরে আমার মেজাজ খারাপ হবে। যাই হোক, দেখো আর মেজাজ খারাপ হলে আমি কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারি না। তো দেখো ঠিক আছে, পারবা এটা? এরপরে একটু ব্রেক নিব। আচ্ছা, তো ওকে, তাহলে যেহেতু কারো কোনো কোয়েশ্চেন নাই, তাহলে নেক্সট হচ্ছে আমাদের কোন চ্যাপ্টারে ম্যাথ সলভ করতে হবে? নেক্সট হচ্ছে তাহলে আমাদের আর 3টা চ্যাপ্টারে ম্যাথ বাকি থাকলো। একটা হচ্ছে 9, একটা হচ্ছে 10 এবং আরেকটা হচ্ছে বেসিক্যালি কি 11। আমি একটু ব্রেক নিতে চাচ্ছি আধা ঘন্টার মতো, 30 মিনিটের মতো, ঠিক আছে? তো এখন বাজে হচ্ছে 5টা 37, তাহলে আমরা আবার ঠিক 6টা 10-এ শুরু করি নাকি? ওই অধ্যায়গুলো শেষ করতে আর সময় লাগবে না, ওই অধ্যায়গুলোতে এরকমই 1.5 ঘন্টার মতো সময় লাগবে, 1.5 ঘন্টা হইলেই ওই অধ্যায়গুলো শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের এই পর্যন্তই থাকবে আর কি, মানে আজকে এই পর্যন্তই বলতে এখন এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার ব্রেকের পরে। তাহলে এখন 5টা 37 বাজে, ঠিক 6টা 10-এ আমরা আবার শুরু করব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।